আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ঈদ পরবর্তী আজকে প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আলোচনা করব এসইও নিয়ে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ঈদের বন্ধে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কেন দরকার, অন পেজ কি, অফ পেজ কি, টেকনিক্যাল এসইও কি, লোকাল এসইও কি, কি কারণে দরকার হবে, কিওয়ার্ড রিসার্চ কেন এটার জন্য প্রয়োজন। পাশাপাশি আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে র্যাঙ্কে নিয়ে আসব, এর জন্য কন্টেন্ট কিভাবে লিখবো, কন্টেন্ট অপটিমাইজেশন কিভাবে করতে হবে, টাইটেল কিভাবে লিখবো, মেটা টাইটেল কিভাবে লিখতে হয়, মেটা ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন মধ্যে কোন কোন শব্দগুলো রাখতে হবে, কতটুকুর মধ্যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লিখতে হয়, কোন কোন কিওয়ার্ড গুলো রাখতে হয়, শর্ট টেল কিওয়ার্ড কি, লং টেল কিওয়ার্ড কি, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে গত ক্লাসগুলোতে আলোচনা হয়েছিল। এই যে এতদিন যাবত প্রায় 15 থেকে 16টা ক্লাস করলাম এসির উপরে, পাশাপাশি আজকে যে ক্লাসটা করবো, আজকের ক্লাসটা তো একটা ফ্লেভার ফ্লেভার প্রিভিউ মুড হবে, যে আমরা কেন দরকার, কি কারণে দরকার, কিভাবে কাজ পাবো, কোথা থেকে কাজ পাবো, কারা কাজ করাবে, এই ধরনের যত প্রশ্ন আছে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। এসিও নিয়ে অনেকগুলো মনের ভেতর যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আজকে থাকবে এখানে। একজন বায়ার কি কি প্রশ্ন করবে এবং কি উত্তর হবে সেই বিষয়গুলো থাকবে। একজন স্টুডেন্টের মনে কি কি প্রশ্ন থাকতে পারে, বায়ার আসলে কোন কোন কাজটা দিবে, কোন কাজটা কখনই করতে বলবে না, সেই বিষয়গুলো থাকবে। সর্বপ্রথম প্রয়োজন আমাদের এসির কাজ কেন প্রয়োজন এবং কতটুকু শেখা প্রয়োজন, এটা ডে টু ডে আমরা কোন কোন কাজগুলোর দিকে ফোকাস করবো, বায়ার করতে থাকবো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি যে শব্দগুলো বললাম এই শব্দগুলোর সঙ্গে কি আপনি একটু হলে পরিচিত? আনমিট করা আছে সকলকে। জি স্যার পরিচিত। জি স্যার, জি পরিচিত। স্যার। পরিচিত পরিচিত তো কিছুটা। হ্যাঁ পরিচিত। জি স্যার। পরিচিত। খুবই কোন পরিচিত। প্লাগইন ইনস্টল করব? দেখুন, আমরা যে শব্দগুলো শুনলাম কিংবা যেগুলো শব্দের সঙ্গে পরিচিত সেই শব্দগুলোর আমাদের কি হবে, এই যে অ্যাড হবে এবং আমাদের এটার উপরেই কাজ হবে, এর বাইরে কোনো শব্দ দিয়ে কাজ হবে না। যেগুলো শব্দ বলছি এতক্ষণ যাবত এর উপরেই প্রশ্ন হবে। প্রশ্নটা হয়তো বা কোনো ক্লায়েন্ট আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে করবে, কোনো ক্লায়েন্ট হয়তো বা সরাসরি বলবে। এমনও কিছু বায়ার পাবেন যারা আপনাকে প্রশ্ন করতেই জানে না, কিভাবে প্রশ্ন করবে সেটা জানেই না, বুঝেই না। তাদেরকে আপনাকে আবার শেখাতে হবে। আপনার প্রশ্ন যে ভাই, এই এসির কাজটা শেখার জন্য আমার কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন। আমি ইতিমধ্যে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে যে আপনার মাস্ট বি একটা ডোমেইন হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিংটা কি? ডোমেইন হোস্টিং হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের নামটা এবং আপনার যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো থাকবে, অর্থাৎ আপনার ছবি কিংবা ভিডিও কিংবা ওই লেখাগুলো কিংবা ছোট ছোট আইকনগুলো লোগোগুলো যে জায়গাটাতে থাকবে সেটা হচ্ছে একটা হোস্টিং। এই ডোমেইন হোস্টিংটা থাকলেই আপনার দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। যারা ফ্রি দিয়ে প্র্যাকটিস করতেছেন খুব একটা ভালো কিছু শেখা যায় না, যারা পেইড দিয়ে প্র্যাকটিস করছেন তারা অনেক কিছু বুঝতে পারছেন। ভাই ফ্রিতে শেখা যায় না, ঠিক আছে, আমার তো টাকা লাগেনি, ওই জন্য টাকা কম লাগছে এই বিধে, টাকা লাগেনি এই বিধে কিছু শেখা যায়নি ফ্রি দিয়ে যারা করছেন। যারা পেইড ডোমেন হোস্টিং কিনছেন কলিজার ভেতর টান পড়ছিল, 2000 টাকা চলে গেল। ওটা কিনছিলেন না 1 বছরের জন্য, দেখবেন ওটার জন্য আপনি শিখতে পারছেন। এই যে আমরা ডোমেন এবং হোস্টিং একটা কিনলাম, ডোমেন এবং হোস্টিং কেনার পর আমরা চেহারাটা কেমন দেখতে পারছিলাম। ডোমেন এবং হোস্টিং কেনার পর আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে গুগলে সার্চ করি, সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাই। এই যে ডোমেন এবং হোস্টিং এর, তো ডোমেন কোনটা? ডোমেন হচ্ছে এই অংশটুকু, আউটসোর্সিং ভিডিও ডট নেট। তাহলে হোস্টিং কোনটা? হোস্টিং হচ্ছে এর ভিতরে যে ভিডিওটা আছে, এর ভিতরে যে লেখাগুলো আছে, এর ভিতরে এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আছে, এই যে ছবিগুলো আছে, এইগুলো হচ্ছে হোস্টিং এর মধ্যে আপডেট করা আছে। এখন আপনার যদি বলেন যে ভাই এই ডোমেন হোস্টিংটা না থাকলে কি আমি শিখতে পারবো না, সত্যি বলতে কি যদি ডোমেন হোস্টিং ছাড়া আপনি এসির কাজ শিখতে চান, আপনি 0.01% শিখতে পারবেন না। অনেকেই আছে এরকম, অনেক প্রতিষ্ঠানের অনেকেই আছে, ইউটিউবের অনেকগুলো আছে, দর্শক শ্রোতা আছে, অনেকেই আছে, দেখবেন কি এসও এক্সপার্ট লিখে রাখছে, ডোমেন হোস্টিং আছে বাবা, না বাবা ওটা নাই। তো ডোমেন হোস্টিং ছাড়া এসি এক্সপার্ট হলেন কেমনে? এসি এক্সপার্ট কখন হবে? তখন যখন কিনা একটা ডোমেন হোস্টিং থাকবে। এই ডোমেন হোস্টিং থাকলেই শুধুমাত্র হবে না, ওটা প্র্যাকটিস করতে হবে এবং কোনো একটা কিওয়ার্ড দিয়ে গুগলের টপে তাকে থাকতে হবে। এবং যেন তেন কিওয়ার্ড দিয়ে নয়, এমন একটা কিওয়ার্ড যেটার মধ্যে র্যাঙ্ক আছে, সার্চ ভলিউম আছে। এখন সার্চ ভলিউমটা কি? মানুষ যেটা দিয়ে সার্চ করে, আপনার নাম মনে করেন মিস্টার মুরগি, ধরেন, ধরেন মিস্টার মুরগি, বা ধরেন কার নাম, ওই যে কোনো একজন নাম মিস্টার মুরগি। এখন মিস্টার মুরগি নামে কি আসলে কেউ সার্চ করে? মিস্টার মুরগি লেখে আপনার লাইফে আপনি সার্চ করছেন? আনমিট করি সকলকে। মিস্টার মুরগি কেউ সার্চ করছেন? না না স্যার, স্যার, কেউ এবার সার্চ সার্চ করা হয় না এরকম। হবেও না স্যার, এটা কেউ। বুঝতে পারছেন যে এটাও একটা কিওয়ার্ড, ছোট কিওয়ার্ড মিস্টার মুরগি। এটা লেখে স্বাভাবিকভাবে কোনো মানুষ সার্চ করে না, প্রয়োজন হয় না। বাট মুরগি লেখে, সার্চ করে কি করে না মানুষ? মুরগি। এরা এখন সার্চ করতে পারে কি পারে না? আরে পারে জি স্যার। স্যার, পারে, জি মুরগি স্যার। লিখে সার্চ করতে পারে পারে। স্যার। অর্থাৎ এইটাও শর্ট টেল কিওয়ার্ড, ওটাও শর্ট টেল কিওয়ার্ড। একটা লেগে সার্চ করার মতো আর একটা করার মতো না। যেইটা শব্দ লেগে গুগলে সার্চ করার মতো এরকম কোন শব্দ লেগে যদি আপনার ওয়েবসাইটটাকে গুগলের টপে নিয়ে আসতে পারেন, তাহলে সেটা হচ্ছে কি, আপনার হচ্ছে পারফেক্ট। আপনি ওটার জন্য পারফেক্ট কাজ করছেন। কোনো প্রকার কিওয়ার্ড দিয়ে গুগলের টপে নিয়ে আসলেন, মিস্টার মুরগি ফোরাম ড্যাশ 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 ড্যাশ, এতটা লাগবে না। এক্স্যাক্টলি কোনো একটা
অর্থবহ কোনো একটা কিওয়ার্ড থাকতে হবে, তাহলে যদি আপনি ওইটা ইনক্লুড করতে পারেন, তারপর যদি ওয়েবসাইটে গুগলের টপে আসে তাহলে আপনি বেস্ট, তাহলে আপনি এসি এক্সপার্ট, অন্যথায় এসি এক্সপার্ট নন। এখন এসি এক্সপার্টের তিনটে শাখা আছে। নাম্বার ওয়ান, একদম স্টার্টিং। নাম্বার টু এমনি মিড টার্ম, এই যে মিডল পয়েন্ট। নাম্বার থ্রি হচ্ছে একদম প্রো লেভেলের প্রিমিয়াম। স্টার্টিং কি? স্টার্টিং হচ্ছে আপনি ডোমেন হোস্টিংটা কিনা জানেন, এরপর থিমটা কাস্টমাইজ করা জানেন, অপটিমাইজ করা জানেন, এই পর্যন্ত হচ্ছে আপনার বেসিক। এই বেসিক থেকে পার হয়ে যখন মিড টার্মে ঢুকবেন, মিড টার্ম আপনাকে ওই থিমটা কাস্টমাইজ করে ওর মধ্যে কন্টেন্ট আপলোড করা, ওর মধ্যে কোন ধরনের কন্টেন্ট দিলে দ্রুত অপটিমাইজেশন হবে এইটা সম্পর্কে জানা। এটা মিড টার্ম। যখনই ফাইনালি আপনি প্রো লেভেলে যাবেন, আপনার একটা ওয়েবসাইট কেন নিচে নেমে যাচ্ছে, কেন উপরে উঠতেছে না, এই যে আপনি কম্পিটিশন কেন হাই হচ্ছে কেন লো হচ্ছে, এইগুলো যখন বুঝতে পারবেন, যখন অ্যানালাইজ করতে পারবেন, তখন মূলত আপনি প্রো লেভেলের হবেন, অর্থাৎ অ্যাডভান্স লেভেল যেটাকে আমরা বলি, বলি না আমরা যে অ্যাডভান্স। এই কাজটা কি আসলে একদিনে সম্ভব নয়। আপনি 1 মাসে, 2 মাসে, 2.5 মাসে কিছুই করতে পারবেন না। আপনাকে প্রথম দিন দিয়ে কাজ শুরু করে আগামী 3 মাস 5 মাস এইটার উপর পড়ে থাকবেন, নতুনত্ব কিছু আসবে তখন আপনি অ্যাডভান্স হতে পারবেন। অ্যাডভান্স কখনো মূলত আপনি একাই একাই হতে পারবেন না, এটা আপনাকে কি সহযোগিতা লাগবে ইউটিউবের, গুগলের কোনো বড় ভাইয়ের, হয়তো আশপাশে কোনো মানুষের, তাদের হেল্প নিয়ে উঠতে হবে। যখন যেটা প্রবলেম হবে ওয়েবসাইটের ভিতরে সেটা লিখে সার্চ করবেন, ওইটা লিখে কাজ করবেন আপনি। এই এতটুকু কাজ। এখন এই যে ওয়েবসাইটটাকে গুগলের টপে নিয়ে আসবেন, এই গুগলের টপে নিয়ে আসার মধ্যে 4টা কম্পোনেন্ট আপনার কাজ করবে, 4টা বিষয় কাজ করবে। আপনি যদি কোনো ওয়েবসাইটকে কিংবা কোনো পেজকে, কোনো ছবিকে গুগলের টপে নিয়ে আসতে চান, মিনিমাম 4টা জিনিস করতে হবে। নাম্বার ওয়ান, আপনি যে কাজটা করবেন ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে, ওইটাতে নিয়মিত পোস্ট করতে হবে। প্রথম শর্ত এটা। আপনি এখন থেকে 1 বছর আগে একটা ওয়েবসাইট কিনছেন পেইড টাকা দিয়ে, মনে করেন 1 লাখ টাকা দিয়ে একটা ওয়েবসাইট কিনছেন, উদাহরণস্বরূপ ধরে নেন, ভয় পাইন না, 1,000 টাকাতেও করা যায়। এখন আপনি ওটা কিনে ফেলাই রাখছেন, এমনি এমনি আপনার দাম বেশি বিধে আপনাকে গুগলের টপে নিয়ে আসবে? আনমিট করি, নিয়ে আসবে? জি না স্যার, কোনো সম্ভব সম্ভব না না। স্যার। স্যার হ্যাঁ অবশ্যই সব এক কাজ করতে হবে। কিন্তু গোলজার ভাই 1,000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট কিনে প্রতিদিন নিয়মিত পোস্ট করে, পোস্ট করলে গোলজার ভাইটা আগে দেখা যাবে, আপনার 1 লাখ টাকার দাম নাই, এখানে কাজের দাম। অর্থাৎ গুগল বলতেছে তোমার টাকার দিকে আমি তাকাবো না, কে কাজ করতেছে তার দরকার। তাহলে নিয়মিত আপনি যদি পোস্ট করেন, নিয়মিত পোস্ট করলে গুগল আপনাকে একটা অবস্থান দেবে। এই যে অবস্থানটা, এই অবস্থানটা মনে করেন আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন যেখানে ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করেন, যেখানে টি শার্ট বিক্রি করেন, যেখানে এই যে চশমা বিক্রি করেন। তো আপনি তো একাই আর চশমা বিক্রি করতেছেন না, এই চশমাটা বাংলাদেশ থেকে অনেকেই বিক্রি করতেছে। এই চশমাটা বিক্রি করার জন্য এর যে কন্টেন্টটা তৈরি করা হয়, যে ভিডিওটা কিংবা ইমেজটা আপলোড করা হয় কিংবা লেখাগুলো লেখা হয়, এই লেখাটা যার যত বেশি ভালো হবে, যত বেশি আইকেসি হবে, যত বেশি মিনিংফুল হবে, তার কন্টেন্টটা গুগলের টপে থাকবে। আর যে টপে থাকবে তার বেনিফিট বেশি নাকি কম? আনমিট। স্যার অবশ্যই বেশি। বেশি, 100% বেশি স্যার। বেশি হবে, বেশি চারটা অবশ্যই একসাথে বেশি। থাকবে। আমার একটা প্রশ্ন। অবশ্যই বেশি। এখন যদি বেশি হয়, এখন কন্টেন্টের যদি মান বেশি হয়, মান বেশি হলে আপনার সুবিধা কি? সেল বেশি হবে। তাহলে বোঝা যায় এসির অপর নাম হচ্ছে সেলস। এসি এমনি করে নাকি সেলস করার জন্য করে? আনমিট আছে সকলকে। সেলস করার জন্য সেলস স্যার। করার জন্য স্যার। করার জন্য সেলস সেলস এবং হচ্ছে ই করার জন্য। সেলসের জন্য। টপে থাকার জন্য, অর্গানিক সেল। টপে থাকলে তো সেলস। সার্চ তাহলে বোঝা যায় পৃথিবীতে কোনো কাজ সেলস, ওর মনের ভেতরে সেলস কথাটা আছেই, দেন ও কাজ শুরু করছে। আর যতগুলো কাজ করা হয় পৃথিবীতে, অনলাইন মার্কেট প্লেসে যত কাজ করা হয়, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো এসইও কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটা যে যে ডিপার্টমেন্টেই কাজ করুক, সে গ্রাফিক্স করুক, ভিডিও এডিটিং করুক, ওয়েব ডিজাইন করুক, অ্যাপ ডেভেলপমেন্ট করুক, 100% তাকে এটা করতেই হবে। এটা করা ছাড়া সে মার্কেট প্লেসে টিকে থাকতে পারবে না। তো এটা আপনি করতেছেন, এখন আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন কিনা এটা আপনার বিষয়। মানে আপনি পারবেন কিনা এটা আপনার প্রতি, নিজের প্রতি যদি সন্দেহ থাকে তাহলে সন্দেহ ধরে থাকুন, ভালো, আপনি করতে পারবেন। এটা কিভাবে কাজ করে চলুন দেখি। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম একটা শব্দ, একটা কিওয়ার্ড। কিওয়ার্ডটা ধরুন আমরা যে কোনো একটা কিওয়ার্ড, আমরা লাইট, LIGHT, লাইট বিডি লিখে সার্চ করলাম, ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার সময় দেখুন এখানে লাইট বিডি লেখার সময় যে ওয়ালটন আছে, দারাজ আছে, এলইডি লাইট আছে, এরকম আসলাম আছে, আরো অনেক বিডি সব আছে। অর্থাৎ এই লাইট বিডি শব্দটা ওয়ালটনও দিছে, এনারাও দিছে, এনারাও দিছে। প্রশ্ন হলো এই ওয়েবসাইটটা গুগলের টপে কেন আসলো, এটা কেন আসলো নিচে, এটা কেন নিচে? এইটা তো টপে আসার উচিত ছিল, কিংবা এটা তো টপে আসা উচিত ছিল। উচিত ছিল কখন হবে? কখন উচিত ছিল? যদি আপনি একই রিলেটেড অনেকগুলো মানুষ কাজ করেন এবং সব থেকে আপনি ভালো কাজ করেন, আপনি গুগলের টপে থাকবেন। যে ওয়েবসাইটটা গুগলের টপে থাকবে সে কি করছে? অন্য ওয়েবসাইটের থেকে ভালো কাজ করছে বিধায় গুগলের টপে আছে। এখন তার প্রোডাক্টের দাম যদি 1 টাকা হয়, ওয়ালটনের প্রোডাক্টের দাম যদি 1 লক্ষ টাকা হয়, 1 টাকার প্রোডাক্টের ওয়েবসাইটটা যদি ভালো কাজ করে, সে গুগলের টপে থাকবে।
এই যে ভালো কাজ ভালো কাজ ভালো কাজ মানে কি? ভালো কাজ মানে এখানে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা না ভাই, এখানে নিয়মিত আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। শুধুমাত্র কন্টেন্ট পাবলিশ করলে হবে না, একটা কন্টেন্ট পাবলিশ করার সময় তার টাইটেলটা কতটুকু হওয়া যাবে, টাইটেল লেন্থ কতটুকু, ডেসক্রিপশনের লেন্থ কতটুকু, মেটা টাইটেল লেন্থ কতটুকু, মেটা ডেসক্রিপশন লেন্থ লেন্থ কতটুকু, কিওয়ার্ডের লেন্থ কতটুকু, এগুলো দেখতে হবে। তো এগুলো কেমনে দেখবেন? মনে করুন আপনি একটা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করবেন কিংবা কোনো একটা পোস্ট করবেন, যে কোনো কিছু করার আগে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন এসইও টাইটেল লেন্থ ফর এনি ওয়েবসাইট, আপনি এটা লিখে দেন। অর এনি পোস্ট আপনি পোস্ট লিখে দিলে হবে, না লিখলেও হবে। ইন্টারে যদি ক্লিক করেন, গুগল আপনাকে বলে দিবে যে দেখো, তুমি যদি এসইও যদি এমন কোনো টাইটেল লিখতে চাও, সেটা যে কোনো জন্য, এটা বলতেছেন শুধুমাত্র ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইট মানে কি? পৃথিবীর সবগুলো ওয়েবসাইট না। ইউটিউব একটা ওয়েবসাইট কিনা, ফেসবুক একটা ওয়েবসাইট কিনা, ইনস্টাগ্রাম একটা ওয়েবসাইট কিনা? আমরা কি ওয়েবসাইট বুঝি কি বুঝি না এখন? আনমিট, ওয়েবসাইট কি শুধুমাত্র ওয়েবসাইট বুঝি স্যার, যেটা ডোমিন। বুঝছি স্যার। বুঝি স্যার। যেটার কোনো একটা নাম আছে, সেইটা একটা ওয়েবসাইট। এখন ফেসবুক.com এটাও একটা ডোমেইন, এটাও ওয়েবসাইট একটা। অর্থাৎ পৃথিবীর যে জায়গায় ওয়েবসাইট, যেটাই ওয়েবসাইট কিনা, প্রত্যেকটা ওয়েবসাইট যেখানে টাইটেল লিখবেন, সেই টাইটেলটার তারা লাগছে শুড বি বিটুইন 50 থেকে 60 ক্যারেক্টার্সের মধ্যে রাখা ভালো, লং আপ টু 575 পিক্সেল। এই পর্যন্ত তারা লিখে রেখেছে যে আপনি কি করতে পারেন, আপনার কতটুকু টাইটেল লেন্থ হবে, এখানে বলে রাখছে তারা যে 50 থেকে 60 ক্যারেক্টার্সের মধ্যে। অর্থাৎ ABCD এরকম করে, এ একটা ক্যারেক্টার্স, বি একটা ক্যারেক্টার্স, এরকম 50 থেকে 60 ক্যারেক্টার্সের মধ্যে রাখাই ভালো। আপনি একটা টাইটেল লিখছেন, আমার নাম মোহাম্মদ গোলজার হোসেন, ফ্রম বাংলাদেশ, রংপুর, হারাগাছ, ঢাকা, কুষ্টিয়া, নওগাঁ থেকে শুরু করে 500 ক্যারেক্টার হয়ে গেছে, ওটা টাইটেল হইলো কোনো? টাইটেলটা সংক্ষিপ্ত আকার লিখতে হবে, অর্থাৎ এমনভাবে লিখবেন যাতে করে মানুষ বুঝতে পারে ফ্লেভারটা আপনার ভিডিওর ভিতরে কি কি আছে, আপনার ফ্লেভারটা কি আছে ওর ভিতরে ভিতরে। উদাহরণস্বরূপ, আমি এই যে গত পরশু দিন একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেই ভিডিওটা দিয়ে উদাহরণ দিই। এই যে মনে করেন এখানে একটা দিছিলাম, আমি এখানে একটা টাইটেল দিছিলাম, কাজ না পাওয়া 10টি কারণ। দেখুন, কাজ না পাওয়া 10টি কারণ, এই টাইটেল এতটুকু। এর ভিতরে ভিডিওটা কত মিনিটের? ভিডিওটা অনেকক্ষণের। কিন্তু আমি লিখছি কি, কাজ না পাওয়ার 10টি কারণ, ওই 10টা কারণ ওখানে ভিন্ন। মানে আপনি কি বুঝতেছেন যে ওর ভেতরে মূলত 10টা কারণ আছে। এখন আপনি এই টাইটেলটা কিভাবে লিখবেন, কতটুকু আইকিসি হবে, মানুষ এইটা দেখে পরে আসবে কি আসবে না, আপনার ভিডিওটা দেখবে কি দেখবে না, এটাও কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে। এখন আপনি লিখলেন 10টি কারণ কেন আমরা কাজ পাই না খুঁজে, কেমন হইলো না? ওটা তো একই অর্থবহ হইলো, কিন্তু আমি লিখছি কাজ না পাওয়ার 10টি কারণ সংক্ষিপ্ত আকারে। মানুষ একবার পড়তে যে কাজ না পাওয়ারও আছে, আমি কেন কাজ পাইতেছি না, তাহলে দেখি একটু। অর্থাৎ আপনি কিভাবে লিখবেন এইটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনি কিভাবে এটা করতে পারেন, এই টাইটেলগুলো কিভাবে তৈরি করবেন? এই টাইটেলগুলো তৈরি করার জন্য তো আপনাদের ইতিমধ্যে বলে রাখছি, আপনার চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। কি করবেন? আপনার চ্যাট জিপিটিতে যাবেন, আমরা একটু গুগলে যাব, আমরা যাব গুগলে গিয়ে আমাদের চ্যাট জিপিটি অ্যাকাউন্ট যাদের আছে তারা আমরা ঢুকবো, ঢোকার পরে মনে করুন আমরা যে কোনো একটা টাইটেল লিখছিলাম, মনে করুন আমরা উদাহরণস্বরূপ যে কোনো একটা টাইটেল লিখি, আহ, আমরা ওয়েবসাইটে যাই, মনে করুন এইটার উপরে আমি কোনো কিছু একটা নিলাম, দেখুন এতগুলোর উপরে আমি কপি করলাম। কপি করার পরে আমি এই চ্যাট জিপিটিতে আসলাম, ওই ডেসক্রিপশনগুলো এতগুলোর মধ্য থেকে আমি একটা ছোট একটা টাইটেল তৈরি করতে চাচ্ছি, এটা দিলাম। আমি ট্রান্সলেটে গিয়ে লিখবো যে, আমরা লিখে ফেলবো নিচের ডেসক্রিপশন গুলো ফলো করে 50 ক্যারেক্টার্সের মধ্যে সুন্দর আইকিসি একটি টাইটেল তৈরি করে দাও। দেখেন, আমি এটাকে কপি করতেছি, কপি করার পরে চ্যাট জিপিটিতে গিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এইটা ফলো করে মূলত আমাকে একটা 50 ক্যারেক্টার্স মধ্যে সুন্দর একটা টাইটেল তৈরি করে দেবে। দেখুন, এই যে এতগুলো লেখা ছিল, এই লেখাগুলোর মধ্যে আউটসোর্সিং বিডি, ফ্রিল্যান্সিং এর সফলতা, দেখুন আমার এতটুকু একটা টাইটেল করে দিয়েছো। আমরা কি বুঝতে পারছি? তাহলে স্যার কথাতে মানে ওই ওর ভেতরে কি কি আছে, কি কি কথা আছে, তার একটা ফ্লেভার ওখানে দিয়ে দিছে, আনমিট করি। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি জি স্যার। স্যার, স্যার বুঝতে বোঝা পারছি। গেছে স্যার। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি। স্যার জি বুঝতে স্যার, পারছি। জি স্যার। বুঝতে পারছি। যেইগুলো তৈরি করতে গিয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, এখন কিন্তু চ্যাট জিপিটি পেইড কিংবা ফ্রি ভার্সন যারা ব্যবহার করতেছেন, এটা কিন্তু নিমিষে হয়ে যাচ্ছে। তো এসির কাজটা আপনার জন্য সহজ হয়ে গেছে, কঠিন নয়। চ্যাট জিপিটি আসার পর আর সুবিধা হয়েছে, চ্যাট জিপিটি তো অন্যান্য ফাংশনগুলো আপনার জানেন, ইতিমধ্যে আলোচনা করেছিলাম, অর্থাৎ কিভাবে আপনি হেল্প নিতে পারেন। আচ্ছা, এখন আমরা এই টাইটেলটা দিলাম, এই টাইটেলটার উপকারিতা কি হবে? উপকারিতা হলো যখনই কোনো একটা টাইটেল আমরা 50 60 ক্যারেক্টারের মতো ভালো হবে। আমি দেখালাম এসইউ টাইটেল, এখন আপনি এসইউ ডেসক্রিপশন এখানে যদি সার্চ করেন, ডেসক্রিপশন ডেসক্রিপশন, এখন আপনি এসি ডেসক্রিপশন লিখে সার্চ করলে 120 থেকে 158 ক্যারেক্টার্সের মধ্যে। এখন আপনি এসি ডেসক্রিপশনের জায়গায় আপনি এখানে দেন মেটা ডেসক্রিপশন,
মেটা ডেসক্রিপশন কি আশা করি জানেন, যেটা আলোচনা। মেটা ডেসক্রিপশন কি? এরপর মেটা টাইটেল লেন্থ কতটুকু আপনি দিতে চাচ্ছেন, মেটা টাইটেল লেন্থ কতটুকু, এটা ওয়েবসাইটের ক্ষেত্রে কতটুকু মেটা টাইটেল লেন্থ হবে, আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন যে কোনটার কতটুকু টাইটেল লেন্থ হয়ে যাবে। এখন শর্ট টেল টাইটেল লেন্থ কত, শর্ট টেল কিওয়ার্ড টাইটেল লেন্থ কত, অথবা শর্ট টেল কিওয়ার্ড লেন্থ কত, লং টেল কিওয়ার্ড লেন্থ কত, কতটুকুর মধ্যে হলে ভালো হবে, এইগুলো না আপনি মুখস্থ রাখার দরকার নেই, শুধুমাত্র গুগলে যাবেন, ওটা দেখবেন, একবার দেখলে এটা মাথার মধ্যে সেট হয়ে যাবে। এই সেটিংটা করতে হবে। যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি এখন কাজ করার জন্য প্রস্তুত। এখন কাজ যে করবেন, এই কাজটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা জানি একটা ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসতে গেলে আমাদের একটু ইউনিক লেভেলের হতে হয়। কিরকম? আপনি কোন ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন সেটা আপনাকে আগে গবেষণা করতে হবে। মনে করুন আপনার একটা ক্লায়েন্ট কোন একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতে বলছে, কারণ এটাই বেশিরভাগ হয়ে থাকে, তাই না হারুন ভাই? হারুন ভাই, আপনি ক্যামেরা নেই কেন? বেশিরভাগ সময় কি হয়, মানুষ প্রোডাক্ট বিক্রি করবে এই ধরনের কোনো ওয়েবসাইট দিয়ে। কি করে? এই ধরনের কোনো ওয়েবসাইট দিয়েই মূলত কাজ শুরু করে। দারাজ একটা প্রোডাক্ট বিক্রি করে, বিডি শপ একটা প্রোডাক্ট বিক্রি করে, আউটসোর্সিং বিডি.নেট একটা প্রোডাক্ট বিক্রি করে, পারাগোসিং.কম একটা ওয়েবসাইট একটা প্রোডাক্ট বিক্রি করে, এখন আমার বাড়ি তোমার বাড়ি.কম একটা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে, কোনো না কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে। এই যে প্রোডাক্ট বিক্রি করে, এই বিক্রি করার পিছনে আপনাকে কন্টেন্ট লেখা শিখতে হবে আগে। যদি আপনি ওয়েবসাইটকে গুগলের টপে নিয়ে আসতে চান, কন্টেন্ট লেখা শিখতে হবে। কন্টেন্টের অপর নাম হচ্ছে ব্লগ লেখা। ব্লগ লিখতে হবে। এখন ব্লগ লেখার জন্য আলাদা একটা ব্লগ পেজেই থাকে। ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম যে এসইওর জন্য ব্লগ কতটা গুরুত্বপূর্ণ। ক্লাসটা কি করছিলেন আপনারা? এসইওর জন্য ব্লগ কতটা গুরুত্বপূর্ণ, ব্লগ পেজ। আনমিট করি সকলকে। ভাইয়া জি করতেছি স্যার, স্যার। করছিলাম। স্যার স্যার করছিলাম। করেছি। জি স্যার। করছিলাম জি তো। স্যার করছিলাম। এখন আপনি একটা ব্লগ লিখবেন, ব্লগ লিখে এটা গুগলের মধ্যে পাবলিশ করবেন, আপনি ওয়েবসাইটে আপডেট করবেন, ওয়েবসাইটের হেডার ফুটার যা কিছু সবকিছু দেখবেন। ওয়েবসাইটের হেডারে যদি কোনো সমস্যা থাকে, কোনো যদি বাটন আপডেট করে সেটা আপডেট করবেন। এখানে যদি আপনার যদি বডি অংশে এসে কোনো কিছু আপডেট করতে সেটা করবেন। আপনার ফুটার অংশে যদি কোনো কিছু আপডেট করতে সেটা আপডেট করবেন। এগুলো সবগুলো আপনি আপডেট করে ফেলছেন, আপনার ওয়েবসাইটটা পারফেক্ট আছে, সবকিছু রেডি। আপনি এখন আপনার সবকিছু রেডি, আপনি এখন কি করবেন, এটা নিয়ে কাজ শুরু করবেন। কি কাজ করবেন? ওই যে ব্লগটা নিয়মিত লিখতে হবে, আপনার পোস্টগুলো আপডেট করতে হবে। আপনি মূলত কি ছবিটা চেঞ্জ করবেন, কোনো সময় ভিডিওটা চেঞ্জ করবেন, আর কোনো কাজ নাই কিন্তু, নিয়মিত কাজ এটা। কিন্তু এর বাইরে যে কাজগুলো আছে, এইটা যদি আপনি স্টেবল রাখতে চান গুগলের মধ্যে, তাহলে দ্বিতীয় কাজটা করতে হবে। দ্বিতীয় কাজটা কি? আমরা চারটার কথা বলছিলাম, একটা হচ্ছে এই যে কন্টেন্ট রাইটিং, এটা থাকবে। দ্বিতীয় কাজটা হচ্ছে এটা মার্কেটিং করতে হবে। এটা বসে রাখা যাবে না, নিয়মিত আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা বিভিন্ন জায়গায় শুধুমাত্র শেয়ার করতে হবে, বিভিন্ন জায়গায় শেয়ার। এখন বাংলাদেশিরা যারা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক গ্রুপে শেয়ার মানে বুঝি, মানে ফেসবুক গ্রুপে শেয়ার, ওইটা দিয়ে ধরুন। আপনি ধরুন ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, একদিন শেয়ার করলেন পরের দিন নাই, এমনটা নয়। যদি আপনার ওয়েবসাইটে গুগলের টপে রাখতে চান, লাইট বিডি শপ নামে কিংবা আপনি ফ্রিল্যান্সিং বিডি শপ নামে কিংবা ফ্রিল্যান্সিং শপ নামে, তাহলে কি করতে হবে? আপনাকে এটা নিয়মিত এই যে ভিডিও, আপনার যে ওয়েবসাইট লিঙ্কটা আছে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সাইটে, বিভিন্ন ব্যাকলিঙ্ক সাইটে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে নিয়মিত পোস্ট করতে হবে, শেয়ার করতে হবে। এখন এই পোস্ট করা কিংবা শেয়ার করার উপকারিতা কি? কেন এটা করবেন আপনি? কেন করা উচিত? গুগল, চলুন আমরা গুগলে যাই। গুগল আপনাকে কিছু একটা মার্কিং দেবে। কি মার্কিং? গুগল আপনাকে গুগলের টপে রাখবে কিভাবে, মূলত কিভাবে হিসাব করবে? তারা হিসাব করবে এইভাবে। মনে করুন পৃথিবীতে অসংখ্য ওয়েবসাইট আছে, এইটা মনে করেন একটা টি শার্ট বিক্রি করে, এই ওয়েবসাইটটা টি শার্ট বিক্রি করে, এই ওয়েবসাইটে টি শার্ট বিক্রি করে, সেম ভাবে এরকম চারটা ওয়েবসাইট মনে করেন পৃথিবীতে আছে। সবাই ব্যবহার করতেছে কি, ধরুন টি শার্ট নিয়ে সকলেই কি করতেছে, টি শার্ট। এটাও টি শার্ট বিক্রি করে, এটাও টি শার্ট, টিএস দিচ্ছি আমি, এটাও টি শার্ট বিক্রি করে, মানে সকলে টি শার্ট বিক্রি করে। তখন গুগল কি করবে? তখন দেখবে যে এই যে প্রথম ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কয়টা মূলত মার্কেটিং করছে, কয়টা লিঙ্ক শেয়ার করছে। এ যদি 10টা লিঙ্ক শেয়ার করে, এ যদি 20টা লিঙ্ক শেয়ার করে, তাহলে এ একটু উপরে। এ যদি 25টা শেয়ার করে, এ একটু উপরে। এ যদি 30টা শেয়ার করে, এ একটু উপরে। দেখুন, যে ওয়েবসাইটটা সব থেকে বেশি মার্কেটিং করবে সে কিন্তু গুগলের টপে থাকবে। এই জন্য কিন্তু দেখা যাবে যে আপনি সবাই কি টি শার্ট লিখে সার্চ করতেছে, একটা ওয়েবসাইট গুগলের টপে, তারপরের অবস্থান একটা, তারপরের অবস্থান একটা, তারপরের অবস্থান আরেকটা। এই যে যে ওয়েবসাইটটা গুগলের টপে থাকতেছে, অবশ্যই সে ভালো কাজ করছে, অনেক বেশি কাজ করছে। কি কি কাজ করছে? সেই কাজগুলো। এই কাজগুলোর মধ্যে একটা কাজ আছে, যদি সে গুগলের টপে থাকতে হয়, তাকে তাকে অন পেজ এসইও যেটা আছে এটা পারফেক্টলি করতে হবে। নাম্বার ওয়ান, এটা মাস্ট বি সুন্দরভাবে করতে হবে। দ্বিতীয় কাজ কি করতে হবে? দ্বিতীয় কাজ হলো তাকে অবশ্যই অবশ্যই অফ পেজ এসইও এটা ভালো করতে হবে। এখন অফ পেজ এসইও মানে কি? অফ পেজ এসইও মানে হচ্ছে এই লিঙ্কটাই যে কিছুক্ষণ আগে বললাম, আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা যত বেশি পারবেন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সাইটে গিয়ে শেয়ার করবেন।
আশা করি বুঝতে পারছেন। এরপর 3 নম্বর বিষয়টা, নিয়মিত আপনাকে আপনার টেকনিক্যাল ইস্যুটা ঠিক রাখতে হবে, টেকনিক্যাল পার্টটা, যাতে করে স্লো না হয়ে যায়, স্লো না হয়ে যায়, অর্থাৎ টেকনিক্যাল পার্ট, যেটা টেকনিক্যাল পার্ট স্লো না হয়ে যায়। আপনার যদি লিঙ্ক ব্রোকেন না হয়, আপনার যাতে নিয়মিত কন্টেন্টগুলো ঠিক থাকে, আপনার যাতে হোস্টিং ঠিক থাকে, এটা যাতে করে স্লো না হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে মূলত লোকালি আপনাকে মার্কেটিং করতে হবে, অর্থাৎ লোকাল এসিটা ঠিক রাখতে হবে। এই 4টা বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটটাকে গুগলের টপে থাকবে। দেখুন এই ওয়েবসাইটে কোথায় থাকবে, একদম গুগলের টপে থাকবে, এইখানে থাকবে। প্রশ্ন এখানে আপনার থাকতে পারে, ভাই সবাই যদি সমান সমান করে, ইনিও অন পেজ এসে সমান করছে, ইনিও করছে সোলো, একদম টেকনিক্যাল যা আছে সব ইনি করছেন, তখন কি হয়ে যাবে, তখন মূলত সমান সমান হওয়ার কথা না, সমান সমান হওয়ার কথা না। কিন্তু দেখুন তো গুগলে কি এরকম কখনো ঘটনা ঘটছে? গুগলে সার্চ করতেছে, গুগলে একটার পরে একটা দেখাইতেছে, এরকম কি কখনো হয়েছে একটার পরে আরেকটা দেখাইছে এভাবে পাশাপাশি, আনমিট করি? এরকম কি কখনো হয়েছে দেখছিলেন? লাইফে কোনোদিন ঘটছে এরকম ঘটনা? হবেও না জীবনে। জি না স্যার, হয়নি। তো হয় না। স্যার এরকম আর হয় না। স্যার আগে কেন হয় না? আগে দেখি নাই। তুমি আগে ওটা হবেও না, ওটা হবেও না, বুঝতে পারছেন? এখন আসুন এই ক্ষেত্রে আবারও বলি যে ভাই, আমি একই নামে একটা ওয়েবসাইট কিনছি, ধরুন আউটসোর্সিং বিডি ডট নেট, একই নামে 2টা ওয়েবসাইট আছে, এটা সম্ভব? আপনি মাথা নাড়া দিলে সম্ভব এটা? সকলকে আনমিট করবো, যদি সম্ভব নয় একসঙ্গে বলবেন না সম্ভব নয়, আর যদি হয় তাহলে বলবেন সম্ভব। না স্যার, না সম্ভব স্যার, না স্যার। সম্ভব না স্যার। এটা নেওয়া যাবে না। যদি একই 2টা ওয়েবসাইট কেনা সম্ভব না হয়, তাহলে কোনোদিন সম্ভব নয় একই সঙ্গে 2টা ওয়েবসাইট আসবে। 100% তাকে উপর নিচে থাকতে হবে, 100%, কোনো সন্দেহ নেই। এইটার নাম হচ্ছে কম্পিটিটর। অর্থাৎ একই সবগুলো কাজ করতেছে, একই কাজ করার পরে কেউ উপরে কেউ একটু নিচে, এই যে কেন উনি উপরে গেলেন, কেন ইনি নিচে আসলেন, কোন ওয়েবসাইটে নিচে আসলো, এইটা বোঝার নাম হচ্ছে কম্পিটিটর, কম্পিটিশন। ক্লাসে 1 রোল 2 রোল হয় না, 2 রোলের কম্পিটিটরকে 1 রোল, 1 রোলের কম্পিটিটরকে 2 রোল, কারণ 1 রোল ভয়ে ভয়ে আছে কখন যে 2 রোল আমাকে টেক্কা দিয়ে উপরে সামনের দিকে চলে আসে, ঝামেলা আছে। আবার 2 রোল ভাবতেছে মনে মনে কখন যে 3 রোল আমার সামনে চলে আসে। এখন যে 1 রোল হয়েছে, সে ভালো করে লেখাপড়া করছে বিধাতে 1 রোল, যে 2 রোল তার থেকে একটু খারাপ করছে তেমনি ভাবে। আপনার ওয়েবসাইটকে যদি গুগলের টপে রাখতে চান, অন্য দিকে তাকিয়ে লাভ নাই, আপনার ওয়েবসাইটটা তার থেকে ভালো থাকলেই গুগল বুঝতে পারবে, অন্যথায় বুঝতে পারবে না। এখন গুগল কেমনে বুঝে? গুগল বুঝে 4টা তথ্য দিয়ে। এক, অন পেজটা আপনি কিভাবে লিখছেন, লেখাটা কতটা অর্থবহ হয়েছে। অফ পেজ আপনি কতগুলো শেয়ার করছেন, ভালোভাবে করছেন কি করেন নাই। 3, টেকনিক্যালি আপনার ওয়েবসাইটে সোলো আছে নাকি সোলো নেই, আপনার কোনো লিঙ্ক ব্রোকেন আছে কি নাই, এটা। 4, আপনার যে এই যে লোকালি এসইও করার কথা, আপনি যে লোকালি যে মার্কেটিং করার কথা, সেটা আপনি করছেন কিনা, অর্থাৎ গুগল মাই বিজনেস প্রোফাইল সেটআপ থেকে শুরু করে গুগল ম্যাপ থেকে শুরু করে A to Z করছেন কিনা, গুগল আপনাকে কতটুকু চিনে, এই জিনিসগুলো সেট আপ করো। সকলেই এই বিজনেসগুলো করছেন, ফাইন। যদি না করে থাকেন এটা করে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এসির উপকারিতা কি? এসির উপকারিতা এই 4টা করলে আমার ওয়েবসাইটে গুগলের টপে থাকবে। প্রশ্ন এখন, একজন ক্লায়েন্ট যদি প্রশ্ন করে গুগলের টপে আমার ওয়েবসাইটের লাভটা কি, আপনাকে তখন ক্লায়েন্ট বলবে, আপনি তখন ক্লায়েন্টকে কি বলবেন, যে দেখো তোমার ওয়েবসাইটটা মনে করো তুমি সার্চ করছো লাইট বিডি দিয়ে, গুগলের টপে খুব কম মানুষ আছে যে এইখানে ক্লিক না করে মানুষ নিচে গিয়ে এইখানে ক্লিক করবে। কারণ কি? এটা জাতিগতভাবে বলেন, মানুষ জন্মগতভাবে একটু অলস টাইপের থাকে, বেশিরভাগ মানুষ অলস টাইপের থাকে। কোন দিক দিয়ে অলস? এটা অলস নয়, এটা মূলত মস্তিষ্কের অলস নয়, এটা আসলে আছে তার ইউনিক লেভেল। স্বাভাবিকভাবে কোনো একজন মানুষ 1 রোল ছেড়ে 2 রোলের বাড়ি যাবে না, সবসময় টার্গেট করবে 1 রোল। যদি 1 রোল কোনো কারণে অসুস্থ হয়, তাহলে 2 রোলের কাছে যাবে। এটা হয় কি না হয়? আপনার এলাকায় একজন ভালো শিক্ষক আছে, মনে করেন ভালো শিক্ষক আছে, শিক্ষকটা খুব ভালো পড়ায়, আপনার বাচ্চাকে আপনি তার কাছে পড়াবেন নাকি ওনার থেকে একটু খারাপ পড়ে আপনি জানেন তার কাছে পাঠাবেন? আপনি নিজেই বলুন। আর যে একটু ভালো পারবে তার কাছেই তো সবাই দেখবে। যে ভালো করে তার কাছেই শুনবো। মাস্টার ওহো, খুব সুন্দর করে বললেন যে 1 রোলের কাছে পাঠাবেন। এখন আমি শর্ত দিই, শর্ত, ভালো যে স্যারটা পড়ায় বাইনুল ইসলাম ভাই, মনে করেন বাইনুল ইসলাম ভাই, উনি আবার 10,000 টাকা নেয় 1 মাসে পড়া, আর আরেকজন আবার 5,000 টাকা, উনি একটু খারাপ পড়ায় কিন্তু 5,000 টাকা নেয়। এখন আপনি কার কাছে পড়বেন? আপনার বাজেট আবার 5,000, আপনি 10,000 দিতে পারবেন, এখন ঘটনা বলুন কার কাছে পড়াবেন এখন আনমিট করতে? বাজেট যেমন হবে ওই রকম ভাবেই মুশকিল হয়ে গেল এখন। তেমনি ভাবে এদের ক্ষেত্রে শর্ত আছে। এদের ক্ষেত্রে শর্ত কি? যদি গুগলের কাছে কেউ আসে, গুগলের যে ওয়েবসাইটে গুগলের টপে আছে, কোনো কারণে দেখা গেল ওয়ালটনে আমি ঢুকলাম এই ওয়ালটনে, ওয়ালটনে ঢোকার পর আমার বাজেট মিলতেছে না, বাবা এটা যে দাম, এটা তো অনেক দাম, এটা বাদ।
তখন আমি ব্যাক হয়ে আসতেছি, তখন আমি সেকেন্ড লিঙ্কে যেতে পারি। তার আগে কি যাব কখনো? অর্থাৎ আমার যখন অপশন থাকবে না, তখন আমি 2 নম্বর পজিশনে যেতে পারি। বাট অপশন যদি থাকে, ওই স্যারকে যদি বুঝাইতে পারি 5,000 টাকায়, তাহলে কি আমি দ্বিতীয় অপশনে যাওয়ার কোনো অপশন আছে? কি আছে? এই জন্য সব সময় মানুষ ভালোটাই খোঁজে। মানুষ সবসময় ভালোটাই খোঁজে, আর ভালোটা হচ্ছে প্রথমটা। প্রথমটা মানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাই ভালো সবসময়। এই যে ভালো ওয়েবসাইট, প্রথম ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা প্রথমে দুই ভাবে রাখা যায়। এক হচ্ছে ম্যানুয়ালি এসইও করে, অর্গানিক এসইও করে। অর্গানিক মানে কি? নিয়মিত আপনি কন্টেন্ট লিখতেছেন, নিয়মিত ব্লগ পেজ তৈরি করতেছেন, নিয়মিত কন্টেন্ট আপলোড করতেছেন, শেয়ার করতেছেন। এইটা করার পরে আপনি গুগলের মধ্যে কি আছেন? নাম্বার 1 পজিশনে আছেন। এইটা আবার টাকা দিয়েও থাকা যায়। যেটা টাকা দিয়ে থাকা যায় সেটার নাম হচ্ছে কি অ্যাডস ক্যাম্পেইন। আর যেটা ম্যানুয়ালি এমনিতেই থাকা যায় সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এই জন্য অর্গানিক মার্কেটিং এর উপকারিতা অনেক বেশি। অর্গানিক মার্কেটিং এর খরচ কম, রেভিনিউ বেশি। পেইড মার্কেটিং এর খরচ বেশি, রেভিনিউ কম। উদাহরণস্বরূপ আমরা দেখি ফেসবুক কোম্পানি দিয়ে, আমরা আজকে দেখবো। আমরা ফেসবুক নিয়ে দেখি। আমরা এখানে যাচ্ছি, আমরা এখানে সার্চ করতেছি ফেসবুক অ্যাডস। ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার সঙ্গে ফেসবুক দেখতেছি। আমরা এবার দেখি ফেসবুক অ্যাড, শুধুমাত্র অ্যাড দেখি, ফেসবুক অ্যাড। এরপর ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট। আমরা দেখি একটা একটা ইয়ে খুঁজে বাই করবো, তো অ্যাড খুঁজে বাই করবো আর কি, ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা একটু খুঁজে বাই করি। আমরা অ্যাডস ম্যানেজার খোঁজার চেষ্টা করি, অ্যাডস ম্যানেজার, অ্যাডস ফেসবুক। আমরা একটা একটা অবশ্যই অবশ্যই একটা কি খুঁজে বের করতে হবে, একটা অ্যাড খুঁজে বের করবো ফেসবুক দিয়ে। আমি একটা অ্যাড দেখছিলাম আজকে, কি শব্দটা দিয়ে ভুলে গেলাম অবশ্য। ফেসবুক ম্যানেজার, একটু দেখুন তো অন্য কোনো একটা কিওয়ার্ড, আমি অন্য কোনো একটা জায়গা থেকে দেখি, এখান থেকে দেখা যাচ্ছে না, যেহেতু আমি অন্য একটা জায়গা থেকে দেখি। ফেসবুক দিয়ে আমরা কোনো একটা অ্যাড খুঁজে বের করবো। কেউ যদি পেয়ে থাকেন চ্যাট বক্সে লিখবেন, জুম চ্যাট বক্সে লিখবেন কোন শব্দ দিয়ে আছে ফেসবুকের, কোন শব্দ দিয়ে আছে। আমি আজকে একটা দুপুরবেলা দেখছিলাম। আচ্ছা দেন, আমরা সার্চ করতেছি প্লাম্বার। আচ্ছা প্লাম্বার দিয়ে, এটা দিয়ে প্লাম্বার দিয়ে আছে, তো প্লাম্বার দিয়ে দিই। প্লাম্বার কপি করে আমরা এখান থেকে যাচ্ছি, প্লাম্বার লেগে সার্চ করতেছি প্লাম্বার। আহা, মুশকিল তো দেখি। আচ্ছা, নিচে দিকে যাই, প্লাম্বার ইন ইউএসএ। ইউএসএ ইন্টারে ক্লিক করি। ইয়েস, পেয়ে গেছি। আচ্ছা পেয়ে গেছি। দেখুন এখানে প্লাম্বার ইন ইউএসএ, এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, তার উপরে স্পন্সর্ড। এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এখানে স্পন্সর্ড। এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এখানে স্পন্সর্ড। এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এটাও স্পন্সর্ড। তার নিচে একটা দেখা যাচ্ছে, এটা কোনো স্পন্সর্ড নয়। আমরা কি তিনটা বুঝতে পারতেছি? দেখা গেছে কি? আনমিট করি সকলকে, দেখা গেছে কি বুঝতে স্পন্সর্ড? পারছি স্যার। জি স্যার। জি স্যার, দেখা গেছে। দেখুন, যদি আমরা এসইওটা পারফেক্টলি করতাম, প্লাম্বার ইন ইউএসএ লিখে, মনে করুন এই ওয়েবসাইটের মালিক, এই ওয়েবসাইটের মালিক এই যে easyplumbing.com, এই ওয়েবসাইটের মালিক যদি এই কিওয়ার্ডটা দিয়ে গুগলের টপে থাকতে পারতো, তাহলে তার টাকা বেশি যাইতো না। এখন যদি কেউ এখানে ভুলেও ক্লিক করে, ভুলেও যদি ক্লিক করে, এই কোম্পানির থেকে গুগল সঙ্গে সঙ্গে টাকা কেটে নেবে। বাট এইটা ওয়েবসাইট, এইটা ওয়েবসাইট, এইটা ওয়েবসাইট এবং এই 4টা ওয়েবসাইট ফুলটাই, একদম শুরু থেকে এই পর্যন্ত যে 4টা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো যতক্ষণ গুগলকে টাকা দিবে এই কিওয়ার্ডের বিনিময়ে, ততক্ষণ পর্যন্ত গুগলের টপে থাকবে। তাছাড়া কিন্তু এই যে পঞ্চম যে ওয়েবসাইটটা আছে, এইটাই স্বাভাবিকভাবে অর্গানিক ভাবে কিন্তু গুগলের টপে আছে। আনমিট করি। বুঝতে পারছি আমরা। তাহলে নাম্বার 1 অর্গানিক ভাবে কোনটা আছে? 5 নম্বর পজিশনটাই হচ্ছে নাম্বার 1। জি স্যার, জি স্যার। আর ওটা অর্গানিক ভাবে স্যার, আছে। খুব ভালো এসইও করা আছে স্যার, এসইও ব্যাকলিংস ভালো আছে। এখন ওই ক্লায়েন্টটাকে কেমনে আপনি বুঝাবেন? এই ক্লায়েন্ট সাইটটাকে বুঝাইতে হবে না? এই 4টা ক্লায়েন্ট অ্যাড রান করছে মানে কি ওর কোনো কাজ নাই, ওর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এমনি অ্যাড রান করছে, ওর বিজনেসে নাই। এটা মনে হয় না আপনাদের? ভাই ও তো বিজনেস করে না, এমনি ওর টাকা আছে, ইউএস এর মানুষ, অনেক টাকা, ও এই স্যার জন্য এমনি বিজনেস অ্যাড রান করে করে। স্যার, না করলে একটা বিজনেস করে। কোটি কোটি ডলারের বিজনেস বিজনেস। সেই জন্যই করছে। Yes, অর্থাৎ যে অ্যাড রান করছে 100% তার বিজনেস আছে। এখন তাকে শুধুমাত্র বোঝানোর বাকি। তাহলে আপনার সামনে ক্লায়েন্ট আছে, মানে মেইন হচ্ছে আপনার সামনে বায়ার আছে। এখন তাকে বুঝাইতে হবে। এই বোঝানোর কাজটাই আমাদের নিতে হবে। বোঝানোর কাজ কি? বোঝানোর কাজ, বাবা তুমি যে অ্যাড রান করতেছো ঠিক আছে, অ্যাড রান করা খারাপ নয়, মন্দের ভালো। কিন্তু আরো একটা ভালো কাজ আছে, ভালোর ভালো আছে। কি কাজ? যদি তুমি একাধারে 3 মাস 6 মাস এটার উপর এসির কাজ করো, এটা যদি কন্টেন্ট রাইটিং করো, তো যদি ভালো করে কিওয়ার্ডটা রিসার্চ করো, তাহলে কিন্তু তোমার ওয়েবসাইটে গুগলের টপে রাখতে পারি।
দেখা যেতে পারে, রাখা যেতে পারে। আপনি ক্লায়েন্টকে বুঝাবেন, ক্লায়েন্ট বুঝিয়ে গেল, আপনাকে কাজ দিয়েও দিল, ঘটনা কি ঘটাবেন এখন? কেমনে বুঝবেন ওটাকে আনতে পারবেন কিনা? তখন তো আপনার পরবর্তী ধাপে যেতে হবে। এখন সংক্ষিপ্ত আকারে ক্লায়েন্টকে বুঝালেন সবকিছু ঠিক আছে, আপনাকে কাজ দিল, বললো যে ডিয়ার ঠিক আছে, আমি চাচ্ছি কেউ যদি গুগল এসে প্লাম্বার ইন ইউএসএ লেগে সার্চ করে দেন, যেন ওই ওয়েবসাইটটা, আমার যে এই ওয়েবসাইটটা আছে এই 2 নম্বর কিংবা এটা এটা যাতে গুগলের টপে থাকে। আমি তখন অ্যাড রান করে গুগলের টপে আসি, তখন অ্যাড রান করা ছাড়াই গুগলের টপে থাকবে। গুগলের টপে মানে কি? এই যে এখানে থাকতে হবে, এইখানে, অর্গানিক ভাবে এইখানে। ক্লিয়ার? তখন আমরা কি করব? তখন আমাদের রিসার্চ করতে হবে। কি রিসার্চ? যে রিসার্চটা করতে হবে সেটা হচ্ছে আমার কম্পিউটার অ্যানালাইসিস রিসার্চ বলে। আমরা তখন কি করবো? এই ওয়েবসাইটটাকে আমরা ক্লিক করে নিব আগে, যে ঠিক আছে এই ওয়েবসাইটটাকে দেখবো আমরা যে এটা কোন ওয়েবসাইট। আমরা এটা প্রথমে কি করবো? ওই ওয়েবসাইটটাতে যাব। আমরা একটু এই ওয়েবসাইটটাতে কি করব? আমরা যাব এখান থেকে, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে যাব। আহা, এটা তো মুশকিল করতেছে। আচ্ছা, আমরা ওয়েবসাইটটাতে যাই, আমরা এটা কপি করে নিয়ে কপি করে রাখি, আমার যেহেতু কয়েকটা দরকার হবে আপনাদের দেখানো, আমি এটা এই তার ওয়েবসাইট লিঙ্কটাই শুধুমাত্র কপি করে রাখি। আচ্ছা, easyplumbing.com, এটা দরকার নেই, আমি easyplumbing.com এই সাইটটাতে আসলাম। এই হচ্ছে তার একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে তার আরেকটা ওয়েবসাইট, তৃতীয় হচ্ছে আরেকটা ওয়েবসাইট, তৃতীয় হচ্ছে আরেকটা ওয়েবসাইট। তো আমরা তৃতীয় আরেকটা ওয়েবসাইট নিই, এটা নিলাম আমরা একটা। তাহলে দুইটা আমরা ওয়েবসাইট নিয়ে নিলাম। এই দুইটা দিয়ে দেখবো আমরা 5টা 7টা 8টা 10টা যাই হোক না কেন, দুইটা ওয়েবসাইটের মধ্যে আমার এখন কম্পেয়ার করতে হবে কোন ওয়েবসাইটে কি অবস্থা আছে। ক্লিয়ার? প্রথম কাজ কি করব? প্রথম কাজ, এই ওয়েবসাইটে যেটা আছে এই ওয়েবসাইটে রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ভিউ পেজ সোর্স নামক একটা অপশন দেখুন, ভিউ পেজ সোর্স। আমরা ভিউ পেজ সোর্সে ক্লিক করলাম। পেজ সোর্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার কিছু কোডিং আছে, এই কোডগুলোর সঙ্গে একটা আইডিয়া নিচ্ছি আমরা, আসলে সে কিভাবে মূলত এসইওটা করছে, একটা বেসিক একটা থিম নিচ্ছি আমরা। এইখানে আসার পর কন্ট্রোল এফ এ ক্লিক করলাম আমরা, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। অথবা যদি আপনি এখান থেকে না হয় তাহলে আপনি কপি করে অন্য জায়গায় নিয়ে যাবেন। ক্লিয়ার? কন্ট্রোল এফ এ ক্লিক করার পর আপনি এখান থেকে দেবেন প্লাম বার ইন ইউএসএ। দেখার চেষ্টা করুন এখানে কতগুলো ব্যবহার করছে, দেখুন এখানে 0 দেখা যাচ্ছে, অর্থাৎ এই ওয়েবসাইটে প্লাম্বার ইন ইউএসএ সরাসরি দেয়নি, কিন্তু শুধুমাত্র প্লাম্বার শব্দটা ব্যবহার করছে সে কতবার? দেখুন 2 থেকে 4 বার। কোন কোথায় কোথায় যে এখানে, এখানে, এখানে দেখুন ব্যবহার করছে। এই ওয়েবসাইটটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় ওয়েবসাইটে যান আপনি, দ্বিতীয় ওয়েবসাইটে গিয়ে এইটার উপরে ভিউ পেজ সোর্সে ক্লিক করবেন। এটা আপনি দেখুন হোম পেজে তারা কতবার প্লাম্বারটা ব্যবহার করছে। কন্ট্রোল এফে ক্লিক করার পর আপনি এখান থেকে প্লাম্বার শব্দটা দেখুন, তার ওয়েবসাইটে মূলত প্লাম্বার শব্দটা কতবার ব্যবহার করছে। তার ওয়েবসাইটে 0, আর তার আগের ওয়েবসাইটে 4বার হোম পেজে ব্যবহার করার চেষ্টা করছে। আনমিট কে বেটার, এই বেটার নাকি ওই বেটার? এটা যে চারবার চারবার ব্যবহার ব্যবহার কোনটা করছে, স্যার? তাই কোনটা ব্যবহার চারবার করছে? ব্যবহার করছে, করছে চারবার স্যার। ব্যবহার করছে করেছে, সে। এটা ছোট, ব্যবহার করছে সে এটা ছোট্ট, এটা ছোট্ট একটা বিষয়। মানে এটা আমরা বেসিকটা দেখলাম বোঝার জন্য শুধুমাত্র। এখন দ্বিতীয় উদ্দেশ্যে যাব। আমরা এখন পারফেক্টলি ভাবে তাদেরকে দেখার চেষ্টা করব। আমি তার ওয়েবসাইটে আসলাম, তার ওয়েবসাইটে এসে আমরা খোঁজার চেষ্টা করবো তার কোনো ব্লগ পেজ আছে কিনা, সে কোনো ব্লগ লিখছে কিনা, সে কোথায় কি লিখছে, তার কি অবস্থা ওয়েবসাইটের, তার এখান থেকে সব কিছু দেখবো। দেখুন এখানে সে ব্লগ লিখছে, এই যে ব্লগ লিখছে, ব্লগের মধ্যে তার একটা ব্লগ পেজ আছে, এই যে ব্লগগুলো লিখছে দেখুন, অনেকগুলো ব্লগ লিখছে। এই পেজের মধ্যে এসে আমি যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করি, ভিউ পেজ সোর্সের মধ্যে কন্ট্রোল এফ বাটন ক্লিক করার পর আমি এখন প্লাম্বার লেখার চেষ্টা করবো, যে প্লাম্বার, সে দেখবো কতবার লেখছে প্লাম্বারটা। প্লাম্বার সে কিন্তু অনেকবার লেখছে, দেখুন 6বার লেখছে, এই যে ব্লগ পেজের মধ্যে 6বার প্লাম্বার লেখছে, 6বার প্লাম্বার কথা লেখছে। তেমনি ভাবে দ্বিতীয় পেজটাতে যাব, দ্বিতীয় পেজের মধ্যে একে গিয়ে খুঁজবো যে আসলে এই কোনো আমরা ব্লগ লেখছে কিনা। আমরা এখানে ফার্নিচার, লাইটিং, বাথরুম, কিচেন অনেকগুলো লেখছে, আমরা ব্লগ লেখা খোঁজার চেষ্টা করবো তার ব্লগ আছে কিনা। এখান থেকে অবশ্যই অবশ্যই কোথাও না কোথাও ব্লগ তার খুঁজে পাবো। যদি না খুঁজে পাই তাকে বলবো বাবা তোমার ব্লগ লিখতে হবে, আপনি তখন ব্লগটা খুঁজে পাবেন, তাকে ওখানে লিখে দিবেন। ক্লিয়ার? দুইটার পার্থক্য, এই দুইটা বেসিক পার্থক্য আপনি আগে চেক ব্যাক করবেন। তৃতীয় পর্যায়ে আপনি কোথায় যাবেন? তৃতীয় পর্যায়ে গিয়ে আপনি তার অন্য ধাপে কাজ করবো। কি কাজ? আমরা পার্শ্ববর্তী একটা জায়গায় যাব, গিয়ে সার্চ করব ডিএ সেকার। মাথায় রাখবেন ডিএ সেকার। ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডিএ সেকার অনেকগুলো সাইট আছে, যে কোনো একটা সাইটে আপনি ঢুকে যাবেন, এটা ফ্রি, টোটালি ফ্রি। প্রথম কাজটা হবে এই যে যে ওয়েবসাইটটা আছে, প্রথম যে ক্লায়েন্ট আছে তার হোমে হোমে ক্লিক করার পর তার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট লিঙ্কটা আপনি কপি করুন। এখানে আসুন, এখানে এসে জাস্ট এখানে লিঙ্কটা কপি করে সাবমিট করুন। আই এম নট এর ওপর দিয়ে আপনি চেক অথরিটিতে ক্লিক করুন। এখন ডিএ কি? ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি কি সেটা একটু পরে তো আমরা দেখবই। এখানে দেখা যাচ্ছে যে মস ডোমেইন অথরিটি 3, মস পেজ অথরিটি 52, সেমরাস অথরিটি 17, এরকম টোটাল ব্যাকলিং 4000, কোয়ালিটি ব্যাকলিং 4000, কোয়ালিটি ব্যাকলিং পার্সেন্টেজ 95%। আমি 2-3টা জিনিস দেখাবো, এই 2-3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা আলোচনা করতেছি। দেখুন এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, এই ওয়েবসাইটের ডিএ মানে ডোমেইন অথরিটি,
একটা ওয়েবসাইটের যে ডোমেইন অথরিটি যেটা আছে না, এইটার একটা নাম্বার দিয়ে রাখছে। তারা বলছে 1 থেকে 100 নম্বর পর্যন্ত কে ফার্স্ট, যার রোল নাম্বার যত উপরে সে তত ফার্স্ট। এখন এটা ডোমেইন অথরিটি যদি 100 হইতো তাহলে এটা পৃথিবীর মধ্যে ফার্স্ট ওয়েবসাইট। এইরকম যদি কোটি কোটি ওয়েবসাইটে 100 মার্ক থাকলো তাহলে সবগুলো 1 নম্বর। বুঝতে পারছেন? এইটাকে যত রোল নাম্বার কম হলে কিন্তু হয়, রোলের উল্টা, এটা রোল নাম্বার কম হলে ভালো, আর এইটার ক্ষেত্রে রোল নাম্বার যত বেশি হয় তত ভালো। আমি মিট করি। বুঝতে পারছি কি আমরা? মানে ডি এর ক্ষেত্রে, ডোমেইন অথরিটির ক্ষেত্রে এখন আমরা পার্থক্য বুঝতেছি যে কোন ওয়েবসাইটটা যেন জি কিভাবে আমরা স্যার, রিসার্চ বুঝতে করবো। পারছি, বুঝতে বুঝতে পারছি পারছি। স্যার। স্যার বুঝতে পারছি। জি স্যার, নাম্বার বেশি পাওয়া। এখন আমরা 2 নম্বর ওয়েবসাইটেতে যাব। অর্থাৎ আমি তার সঙ্গে যে কাজ করব, ক্লায়েন্টকে যে কাজ করব, ক্লায়েন্টের যে কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে সেটা বোঝার জন্য আমি আবারও গেলাম ডিএসএ কার লেগে আর একটা সাইটে, যাতে করে আমি ওখান থেকে দেখাতে পারি সেম সাইটটাতে যাচ্ছি। এবার দ্বিতীয় ওয়েবসাইট লিঙ্কটা আছে না, দ্বিতীয় ওয়েবসাইট লিঙ্কটা কপি করে আমি এখানে এসে এবার এখান থেকে আরেকটা দিয়ে দিচ্ছি। আই এম নট এর ওপরে দিয়ে সেক অথরিটিতে ক্লিক করতেছি। এখন আমি দ্বিতীয় ওয়েবসাইটে আমি তথ্যগুলো দেখতে চাচ্ছি যে আসলে এখানকার কি। দেখুন এখানে মস ডোমেন অথরিটি হচ্ছে 21, মস পেজ অথরিটি হচ্ছে 35, সেমরাস অথরিটি 21, এখানে 7,000 টোটাল ব্যাকলিং, এখানে কোয়ালিটি ব্যাকলিং হচ্ছে 3,000। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটটা দেখলাম এখানে 4,000 ব্যাকলিং করছে। 4,000 ব্যাকলিং মানে কি, বিভিন্ন গ্রুপে বিভিন্ন সাইটে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে শেয়ার করছে, ব্যাকলিং করছে। 4,000-এর মধ্যে কোয়ালিটি ব্যাকলিং 4,000, অর্থাৎ খুব ভালো করছে। এটার কোয়ালিটি ব্যাকলিং পার্সেন্ট হচ্ছে 95%, অর্থাৎ খুব ভালো কাজ করছে। দ্বিতীয় ওয়েবসাইটটা কি করছে, ও 7,000 ব্যাকলিং করছে কিন্তু 3,000 কোয়ালিটি ব্যাকলিং, পার্সেন্ট হচ্ছে 41%। এখন বলুন তো, এ 7,000 করছে, এই 4,000 করছে, এই 4,000 করে সে ফার্স্ট নাকি সে 7,000 করে ফার্স্ট? আনমিউট। 4,000 করে সাত হাজার করছে কিন্তু ফার্স্ট। কোয়ালিটি সাধারণ যে করছে তার চেয়ে ভালো। এই যে একটা ক্লাস নিয়েছিলাম আমরা, একটা ক্লাস ছিল মূলত গ্রে হ্যাট এসইউ, ব্ল্যাক হ্যাট এসইউ অ্যান্ড হোয়াইট হ্যাট এসইউ। ওইটার কাজ হচ্ছে এইটা, ওইটার কাজ করছে কোথায়, এইটা। অর্থাৎ একই লিঙ্ক এই এক সাইডে বারবার শেয়ার করা যাবে, করা যাবে, তবে শর্ত আছে। অর্থাৎ দেখুন, আপনি ভালোভাবে যদি একটা কাজও করেন সেইটা পারফেক্ট। আজকে কিছুক্ষণ আগে আমাকে একজন আপনার মেসেজ পাঠাইছেন, মেসেজটা পড়ি, আমি উত্তর দিলাম কি। আমাদের মেসেজে পাঠাইছে আমাকে, ও, কোথায় গেলেন, আসসালামু আলাইকুম, আমার ফেসবুক অ্যাকাউন্ট কয়েকটা আছে, আমি একটা থেকে পোস্ট করি, ওই পোস্টটা কপি করে যদি আরেকটা আইডিতে পোস্ট করি তাতে কি কপিরাইট ধরবে? আমি উত্তর দিয়েছিলাম কি, সমস্যা নেই, পোস্ট করতে, কমেন্ট আপনি শেয়ার করতে পারবেন, তবে একই পোস্ট সব জায়গায় দিয়ে লাভ কি, একটা জায়গা থেকে আপনি আরেকটা একটু ভিন্ন করে নেবেন। বুঝতে পারছেন? আমি উত্তর দিয়েছি একই পেস্ট কপি করে আরেক জায়গায় দিয়ে লাভটা কি। কেন উত্তর দিয়েছিলাম? সত্যি বলুন তো, আপনি কাজ করবেন একটা করার মতো, কিন্তু আপনি একই পোস্ট কপি করে শুধুমাত্র পৃথিবী ভাষাই ফেলছেন, তাহলে তো লাভ নেই। আপনাকে নতুনত্ব কিছু দিতে হবে। প্রয়োজনে সপ্তাহে একটা পোস্ট করেন, মাসে প্রয়োজনে একটা পোস্ট করেন পারফেক্টলি। শুধুমাত্র ওই যে বলছি কপি, মানে সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে। বাবা যা আছে কপি বাবা মেরে দাও, একদম কপি করে মেরে দিয়েছেন, হবে না, লাভ নেই কোনো, ওই জন্য নিষেধ করছি। আমাকে আবার ধন্যবাদ ভাই দিয়েছেন কিন্তু, মানে নিষেধ করছি, ধন্যবাদ দিয়ে লাভ নেই। মনে 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 রাগ করিয়া ধন্যবাদ দিয়েছে আর কি, হোক, অসুবিধা নেই। আমরা কি করতে হবে আমাদের মূলত, দেখুন এখান থেকে এও ব্যাকলিং করছে 4,000, এ করছে মূলত 7,000। এর কোয়ালিটি ব্যাকলিং এর পার্সেন্ট 3K, এর হচ্ছে 41%, আর এর হচ্ছে কম করে হচ্ছে 95%, তাহলে এ এগিয়ে। কিন্তু দেখুন এর ডোমেইন অথরিটি হচ্ছে 3, বাট এর অথরিটি হচ্ছে 21। এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাই উল্টা হয়ে গেল না? দেখুন ও 7,000 ব্যাকলিং করে 3,000 করছে, ঠিক আছে, এই দিক দিয়ে অফ পেজের ক্ষেত্রে সে পিছিয়ে আছে, কিন্তু অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে সে এগিয়ে আছে, অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে সে এগিয়ে আছে, অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। এখন তাহলে বোঝা যায় শুধুমাত্র অফ পেজ এসিও করলেই কাজ হবে না, আবার অন পেজ এসিও ভালো করতে হবে। এইখানে দেখুন এই যে ব্যাকলিং গুলো করছে, ব্যাকলিং গুলোর একটা ডু ফলো ব্যাকলিং। ডু ফলো ব্যাকলিং কি ক্লাসে আলোচনা হয়েছিল, নো ফলো কি সেটা আলোচনা হয়েছিল। ডু ফলো মানে কি, যেখানে ক্লিক হবে যেটা দেখাতে, এই যে ক্লিক হবে। নো ফলো মানে কি, যেখানে ফলো হচ্ছে না সেটা নো ফলো। ডু ফলো করছে 99%, নো ফলো করছে 1%। এর ক্ষেত্রে আবার ডু ফলো করছে 25%, নো ফলো 75%। অর্থাৎ এই জায়গায় ভালো করছে, আবার এই জায়গায় খারাপ করছে। বুঝতে পারলেন? আনমিট করি। ইমাম সাহেবের যে পরীক্ষা হয় না সেই রকম পরীক্ষার মধ্যে ফেলাইছে ওকে। জি স্যার, জি স্যার, আর ডু ফলো কম করছে, ডু ফলো আরো বেশি হওয়ার দিয়ে দরকার। পারফেক্ট হওয়া ইয়েস। লাগে। তো ডু ফলো আর নো ফলোর মধ্যে সুবিধা অসুবিধা কি? ডু ফলো মানে হচ্ছে মানুষ অলস, ওই যে বললাম ইউনিক ভাবেই অলস। মানুষ চায় যেখানে ক্লিকের মতো দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করে যাবে। এরকম খুব কম মানুষ আছে এটা কপি করে অন্য জায়গায় গিয়ে পেস্ট করে, আছে এরকম মানুষ খুব, না পার্সেন্টেজ কম, ওইটার নাম নো ফলো যেহেতু। দেখো নো ফলো ব্যাকলিং করছে সে বেশি, কিন্তু ওখানে কাজ করে না।
ওখানে মানুষ কাজ করে নেই। কোয়ালিটি ব্যাকলিং পারফেক্ট করছে ঠিক আছে, কিন্তু নো ফলো করছে। নো ফলো করার কারণে নিচে নেমে গেছে। আর ডু ফলো করছে, কম করে খারাপ, বেশি করে খারাপ করছে, তবু উপরে আছে। এখন তৃতীয় একটা ওয়েবসাইট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার রিসার্চ করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে তখন এইটা, যে ডিয়ার দেখো, আমি ব্যাকলিং করব, কোয়ালিটি ব্যাকলিং করব, কোয়ালিটি ব্যাকলিং পার্সেন্টেজটা খুব ভালো থাকবে, আমি ডু ফলো ব্যাকলিং করব, নো ফলো করব না, আমি স্প্যাম স্কোর জিরো রাখার চেষ্টা করব। তাহলে কি হলো? আপনি একেও কাটাইলেন, আপনি একেও কাটাইলেন। এইটার নাম হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস রিসার্চ। আনমিউট। বুঝতে পারলাম, আমি সংক্ষিপ্ত আকারে দেখালাম। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছি স্যার স্যার, খুব ভালো বুঝছি। বুঝতে পারছি স্যার স্যার। বুঝতে পারছি, চলো এইটা একটু বুঝছেন। হচ্ছে স্যার কম্পিউটার ভালো করতে হবে। বুঝতে পারছি। কম্পিটিটর ভালো করতে জটিল হবে। হয়ে গেছে। শুধুমাত্র কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে তো আলাদা ক্লাসেই আছে আপনাদের, আপনাদের আলাদা ক্লাসে আছে। শুধুমাত্র কম্পিটিটর অ্যানালাইসিস যদি এটা পারফেক্টলি শিখতে পারেন, এইটার জন্যই সোশ্যাল মিডিয়াতে মানে আপনার অনলাইনে কাজ আছে, সমস্ত মার্কেট প্লেসে কাজ আছে। বাট পরিপূর্ণভাবে আপনাকে এটা আয়ত্ত করতে হবে। ওটা ক্লাস দেওয়া আছে, ক্লাসটা করে ফেলবেন। কি কি করতে হবে? কম্পিউটার অ্যানালাইসিস করতে গেলে আপনাকে বুঝতে হবে কোন কিওয়ার্ডটা দিয়ে গুগলের টপে আসা যাবে, কোনটা দিয়ে আসা যাবে না, কেন এটা স্প্যাম স্কোর এত বেশি হলো, কেন কিভাবে কম করবেন, নো ফলো ব্যাকলিং কেন করা যাবে না, ডু ফলো কেন করতে হবে, এই জিনিসগুলো রাখতে হবে। চতুর্থ বিষয় দেখুন, এই যে মস্ট ট্রাস্ট, আর এখান থেকে মস্ট ট্রাস্ট দেখুন, মস্ট ট্রাস্ট এখানে 4, এখানে হচ্ছে 5। মজ হচ্ছে এমন একটা সাইট যেটা মূলত বিভিন্ন সাইটগুলোকে একটা ট্রাস্টের একটা লেভেল দেয়, যে আসলে এই ওয়েবসাইটটা কতটুকু ভালো, কতটুকু ট্রাস্ট করা যায়, এরকমটা তার একটা মার্কিং করে। ক্লিয়ার? তো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন, অসুবিধা নেই। ওকে, আপনি এখান থেকে এসি স্কোরটা 60% দেখুন, তার 100% মধ্যে এর হচ্ছে 47%, অর্থাৎ জায়গা আছে। এখন এই ওয়েবসাইটের স্বাভাবিকভাবে নিচ্ছে, কেননা এ 60%, ও 100% মধ্যে 60% অর্জন করে ফেলছে। আর এই ওয়েবসাইটে কি হয়েছে, মাত্র 47% আছে। দেখুন, আমরা যদি এখান থেকে দেখি, এই ওয়েবসাইটে দেখুন, এই যে ইজি প্লাম্বিং, ইজি প্লাম্বিং এই জন্য কি করছে, ও জানে ভালো করে, বাবা আমি তো গুগলের টপে থাকতে পারবো না, এটা তো ঘটনা ঘটাই ফেলবে, ওই জন্য সে অ্যাড রান করছে। ইজি প্লাম্বিং অ্যাড রান করে গুগলের টপে আছে। আর এই ব্যক্তি মূলত, এই যে ইউএসএ প্লাম্বিং সার্ভিস, এই অ্যাড রান করা ছাড়াই মূলত গুগলের টপে আছে। ও ভালো করে জানে যে ও অ্যাড রান করা লাগবে না, ও এমনিতেই টপে থাকবে, ও কাজ করছে ভালো। আনমিট। বুঝতে পারলাম? জি স্যার, জি স্যার। জি স্যার। ভালো এবং জি নো স্যার। ভালো এসিও ভালো। সিলেক্ট বোঝা করে গেছে। দেওয়া যায়। জি স্যার আপনার বুঝছি। কম্পিটিটর এখন ভালো আসুন, সে আপনি যে কম্পিউটার অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে প্রশ্ন করব। প্রশ্ন কি আমি করব না, আপনাকে প্রশ্ন আপনি আপনাকে করবেন। এটা আমি ক্লাসের মধ্যে এতবার বলি যে কোনো মেন্টরের উপর আশা করে থাকবেন না, আপনি নিজেই একটা মেন্টর। প্রত্যেকে এইটা জায়গায় ভাবতে হবে। কোনো একটা লাইভে আমি বলছিলাম, কেউ হয়তো লাইভে কমেন্টস করেছিল কোন একটা কোর্স বিক্রি করা নিয়ে, আমি ওইখানে উত্তর দিয়েছিলাম যে আপনি কোর্স বিক্রি করা শেখেন, আপনি ফ্রিল্যান্সিং করে অটোমেটিক শিখবেন। হয়তো বা আপনাদের কাছে ভুল হইতে পারে, তার কারণ আছে কিছু। এই কথাটা বলছিলাম, অবশ্যই কিছু কারণ ছিল। আপনি কোর্স বিক্রি করা শেখেন, অটোমেটিক আপনি ফ্রিল্যান্সিং করা শিখে যাবেন। যদি বলেন কেন, একটা কোর্স বিক্রি করতে গিয়ে কি কি কম্পোনেন্ট রেডি করতে হবে, কিভাবে ওয়েবসাইট সেট আপ করতে হবে, কিভাবে এটা মার্কেটিং করতে হবে, আপনি সব জেনে যাবেন। আর যখন ওটা জেনে যাবেন, ভাই কোর্স বিক্রি করা লাগবে না, আপনি এমনি ইনকামও করতে পারবেন। এই জন্যই বলছি, অ্যাডস রান করা শিখতে হবে। আপনি যদি আরেকজনের কাছে অ্যাডস রান করে নেন, তাহলে আপনার প্রতি, নিজের প্রতি সন্দেহ আছে না? আপনি যদি নিজের ওয়েবসাইট আরেকজনের দ্বারা তৈরি করেন, নিজের প্রতি সন্দেহ আছে না? তো নিজের প্রতি সন্দেহ থাকলে তো আপনি করতে পারতেছেন না। এখন যারা আরেকজনের দ্বারা করে নেবে, করে নিয়ে যে কাজ করে, সেটা ভিন্ন বিষয়। বাট আমি আপনাকে করতে বলছি, আপনি করতে পারলেই, আপনি যদি কোর্স বিক্রি করতে পারেন নিজে, তাহলে আপনি শিখতে পারবেন। এমন ভাবে আপনি কাজ শিখুন যে আপনি একজন মেন্টরশিপ হবেন ভবিষ্যতে, তখন আপনার দেখবেন ফোকাসটা আলাদা হবে। দর্শকের কাতারে যারা বসে থাকে, ওদেরকে যদি বক্তার কাতারে দেন, তাহলে অনেক সময় ঝামেলা হবে, সহজে কথা বলতে পারবে না। বাট বক্তাকে যদি দর্শকের কাতার থেকে কথা বলতে পারেন, ও নিমিশেই বলতে পারবে। নিয়ম উল্টা কিন্তু। আপনি মানুষ হিসেবে খুব ভালো, এলাকার আপনি সব থেকে জনগণের মধ্যে ভালো, আপনি অনলাইনে খারাপ হইতে পারেন। অনলাইনে আপনি খারাপ না, আপনি লোকটা ভালো, আপনার কন্টেন্ট খারাপ। আপনার কন্টেন্ট খারাপ হলে আপনি লোকটাও খারাপ। আপনি এলাকার সব থেকে ভালো, খারাপ, কিন্তু আপনার কন্টেন্ট ভালো, তাহলে অনলাইন জগতে আপনি ভালো। বুঝতে পারছেন? দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। কন্টেন্ট যার যত বেশি ভালো, তার ওয়েবসাইটটা তত বেশি সোশ্যাল মিডিয়াতে ভালো। গুগল আপনার বাড়িতে কখনো ভিজিট করতে আসবে না, ওর বাড়ির অবস্থা কি। গুগল ভিজিট করবে আপনার ওয়েবসাইটের বাড়িটা, যে তার বাড়ির অবস্থা কতটা, ডেকোরেশন আছে, কতটুকু কন্টেন্ট পাবলিশ করছে। যার ওয়েবসাইটের অবস্থা যত ভালো, সে গুগলের টপে তত থাকবে। এবং যার ওয়েবসাইটে গুগলের যতটা অবস্থান ভালো, তার তত বেশি সেল। সেল বেশি হলে বাড়ি এমনি তো পাকা হবে, এটাই নিয়ম। রেভিনিউ বেশি, ইনকাম হবে না?
এটা হচ্ছে একটা বিজনেস পলিসি, গুগল আপনাকে এটা ফলো করতে বলে। এখন আসুন, আমরা আছি কম্পিউটার অ্যানালাইসিস। এই যে কম্পিউটার অ্যানালাইসিস যে করবেন আপনারা, কেন করবেন? কেননা আমি একটা ক্লায়েন্টকে বুঝাবো, ক্লায়েন্টকে বুঝাতে হবে যে কথাগুলো বললাম ক্লাসে, এই কথাগুলো ক্লায়েন্টকে বলবেন যে ডিয়ার, কেন তুমি অ্যাড রান করবা না, কেন তোমাকে অর্গানিক মার্কেটিং করতে হবে, কেন, এই কথাটা আপনি বুঝাবেন, একটা অ্যাড দিয়ে দেখাবেন। একটা অ্যাড দিয়ে আমি একটা ফ্রি সফটওয়্যার থেকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম, এরকম ভিন্ন ভিন্ন সফটওয়্যারগুলো আছে, আপনি সেটাতে যাবেন যে দেখো এই ব্যাকলিং করছে। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ শুরু করবেন, কাজ শুরু করার আগে এই যে ডিএসএ কার সাইটটাতে আসবেন, তার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিবেন, দেওয়ার পরে এগুলো একটা সুন্দর করে স্ক্রিনশট করে রাখবেন। কেন স্ক্রিনশট করে রাখবেন? যদি ক্লায়েন্ট বলে যে বাবা তুমি তোমার কোনো কাজ করো নাই, দেখা গেল আপনি যখন কাজ শুরু করছেন তখন তার অথরিটি হচ্ছে কি মাত্র 3, আপনি যখন কাজ করছেন তার হয়ে গেছে 5, তাহলে 2 বেড়ে গেছে। আপনি যখন কাজ করছেন তখন ছিল 50, আপনি কাজ করার শেষে 52 হয়ে গেছে। এই জন্য যখনই কোনো ওয়েবসাইটে কাজ শুরু করবেন 100% ডিএসএ কার একটা রিপোর্ট রেখে দিবেন, তার কত ব্যাকলিঙ্ক আগে ছিল, পরে কত ব্যাকলিঙ্ক করলেন, এটা একটা রিপোর্টটা তাকে দিয়ে দিবেন, তাহলে সুবিধা হবে। আপনি কাজ শুরু করছেন, কাজ শুরু করার পর দিছেন, এসি রেজাল্ট তো আর সঙ্গে সঙ্গে কাজ করবে না, 2 মাস, 1 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস পরেই গিয়ে কাজে আসতে পারে, বাট আপনি সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট দেখতে পারবেন না। আনমিট। আর ক্লায়েন্ট কি 2 মাস কি অপেক্ষা করবে আমাদের জন্য? এই এসিওর কাজ 6 মাস করবে মিনিমাম। দিলেন জি তো স্যার। ধরাটা খাওয়াইয়া, মিনিমাম 3 মাস থেকে 6 মাস টাইম দিব দিলেন তো ওদের। ধরাটা খাওয়াইয়া, ওই যে উত্তর দিয়ে দিছে একজন, তিতাস ভাই। কি করবে দেখেন, ক্লায়েন্ট মূলত যেটা হয় কি, আমাদের আশপাশে ক্লায়েন্ট গুলো $10 ক্লায়েন্ট, মনে করছিলেন না? যারা $10 ক্লায়েন্ট কাজ কাজ করবে, যে $10 ক্লায়েন্ট হবে, এসির কাজ তো করবেনই না, করলে আপনার লস, মানে আপনার চেহারা শুকাই ফেলবে সে, বারবার বলবে বাবা রেজাল্ট কই, রেজাল্ট কই। যে ক্লায়েন্ট গুলো $2,000 থেকে শুরু হবে, এসির মিনিমাম কাজ আছে $2,000 থেকে $5,000, এগুলো সব থেকে ছোট কাজ। 3 মাস থেকে 6 মাসের প্রজেক্ট হয় মিনিমাম, 3 মাসের নিচে কোনো প্রজেক্ট হয় না এসির, ওয়েবসাইট এসির কোনো প্রজেক্ট হয় না। যেগুলো প্রজেক্ট হয় এগুলো ফাপড় বাস, যেগুলো প্রজেক্ট হয় আর কি, যেগুলো ওই যে বিভিন্ন দেশ থেকে নিয়ে, মনে করেন আপনাকে হায়ার করছে $10 দিয়ে, আপনার কাছে 100 ব্যাকলিং করে নিচ্ছে, আরেকজনকে হায়ার করছে $5 দিয়ে, 50টা ব্যাকলিং করে নিচ্ছে, হিসাব করছেন? মানে আপনার 100 জন, $100 দিয়ে 10 জনকে হায়ার করে $10 করে। নতুনরা তো $10 অবস্থা খারাপ, একদম রাত দিন নষ্ট করে শুধুমাত্র ব্যাকলিং করতেই থাকে, $10 অর্ডার, বাপরে বাপ শেষ করে ফেলছে। ও তো আবার বসে বসে মুস্কি হাসতেছে আর গোপে তা দিচ্ছে, বাবা তুমি ব্যাকলিং করতেই থাকো। দিন শেষে আবার কারো কারো অর্ডারটা ক্যান্সেল করে দেয়, ভাই তোমার ব্যাকলিং ভালো হয়নি, ক্যান্সেল। ওর টাকা তোর কাছে ফেরত চলে গেছে, আপনার মানে আপনার প্রোফাইলের অবস্থাও খারাপ। এই জন্য ছোট কাজ ডেঞ্জার, যত ছোট অর্ডার আছে সব ডেঞ্জার, যত বড় অর্ডার আছে ভালো। আমরা ডেঞ্জারটা পার করেই আসছি তো, তাই না? সকলেই ডেঞ্জার দিয়ে শুরু করতে হয়, মানে আপনি নিজেই ডেঞ্জার দিয়ে শুরু করেন, $10, $20, $50 অর্ডার দিয়ে শুরু করবেন। একটা সময় গিয়ে যখন আপনি লেভেল 1 কিংবা লেভেল 1 মানে বুঝাচ্ছে গিয়ে ওই ধরুন 200, 400, $500 ইনকাম করবেন, তারপরে আপনি নিজেই বুঝতে পারেন যে হ্যাঁ আমি এখন আত্মবিশ্বাসী, তখন আপনি বড় ভাইয়ারকে খুঁজতে পারবেন। যতই অভিজ্ঞতা থাক, বড় ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একটু ভিন্ন বিষয়। বড় ভাইয়ের বলতে কি 1,000, 2,000, $4,000, এটা সহজে কারো পেটে সিদ্ধ হয় না। ডিম তো দুইভাবে খাওয়া যায়, কাঁচা ডিমও খায় কেউ, অনেক সময় সিদ্ধ হয় না। আবার অনেক সময় পাকা ডিম, পাকা ডিম মানে কি সিদ্ধ ডিম, রান্না করা ডিম, ওই ডিমও অনেক সময় কারো পেটে সহ্য হয় না, তাই না? অনেকে আছে না এরকম। তা আপনার কখন কি সিদ্ধ হবে বুঝতে পারবেন না। কাজ করতে করতে অটোমেটিক আপনারা বুঝতে পারেন। তিতাস ভাই দিয়ে বললাম আর কি, সবাইকে বলতেছি, সকলকেই। অর্থাৎ ক্লায়েন্ট গুলো মিনিমাম 6 মাসের হবে, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর হয়ে থাকে, 2 বছর, 5 বছর, 10 বছর, লাইফ টাইম আপনাকে হায়ার করে ফেলবে। যারা এসিও নিয়ে একবার কাজ শুরু করে, তারা কখনোই এটা বন্ধ করে না, অটোমেটিক চলতেই থাকবে। তার বিক্রি হচ্ছে বিলিয়ন্স অফ ডলার বিক্রি হচ্ছে, তারপরে সে এসিও বন্ধ রাখবে না। কারণ গুগলের ওয়েবসাইটের টপটা যদি একবার তার ডাউন হয়ে যায়, সে তো আর উঠতে পারবে না সহজে, এই জন্য সে কাজ বন্ধ রাখে না। আমরা এটা মনে করার কারণে যে $50, $100 এসির কাজ, এসির প্রজেক্টটা হচ্ছে $1,000। এটা তাকে বুঝাইতে হবে, এই যে বুঝার জন্য আপনাকে একটা সময় নিতে হবে। একটা এসির ক্লায়েন্টকে বোঝার জন্য 15 দিন প্রয়োজনে সময় রাখুন, প্রয়োজনে 1 মাস। ওকে 1 মাস বুঝাইতে বলে, ধরতে বলে, তো ওর তো লাইফ টাইম আমি কাজ করতে পারতেছি, তাহলে ওর পিছনে আমি সময় দিব না কেন? তাহলে 10টা ক্লায়েন্টের থেকে একটা ক্লায়েন্ট পারফেক্ট, আমাকে $20 করে $200 দেবে, আর আমি যদি 1 মাস ওর পেছনে পরিশ্রম করে $300 একটা অর্ডার নিতে পারি, আমার বেস্ট। আমাকে 10 জনকে বুঝাইতে হচ্ছে না। 10 জনকে বুঝাইতে গেলে আপনার 10 ধরনের মেন্টালিটি থাকতে হবে, আর একজনকে বুঝাইতে গেলে এক ধরনের মেন্টালিটি। বাট প্রথম দিকে অনেকগুলো বাইরের সঙ্গে কমিউনিকেশন করা ভালো। বুঝতে পারেননি? আপনি প্যারাটা খাবেন, কি কি প্রশ্ন করে আপনাকে আটক করার চেষ্টা করবে, অর্ডার ক্যান্সেল করার চেষ্টা করবে। এই প্রেশারে নিয়ে যারা প্রথম 2-3 মাস টিকে থাকবে, তারা ভবিষ্যতে ফ্রিল্যান্সার হয়। তা না হলে মুশকিল, ওই 3 মাসের মধ্যে হয় সে ক্যান্সেল, নতুবা সে সামনের দিকে যাবে। যারা এই পরিশ্রমগুলো করে সামনের দিকে যায়, তারাই টিকে থাকে। আমরা ছিলাম গুগলে, অর্থাৎ একটা ওয়েবসাইটকে কিভাবে কম্পিউটার অ্যানালাইসিস করব এবং কেন করতে হবে সেই বিষয়টা আমরা সংক্ষিপ্ত আকারে দেখলাম। এখন এই যে গুগলে আমরা প্লাম্বার ইন ইউএস লিখে সার্চ করতেছি কিংবা লাইট বিডি লিখে সার্চ করতেছি,
লেখার সঙ্গে সঙ্গে যে ওয়েবসাইট গুলো গুগলের টপে আসতেছে, এই যে ওয়েবসাইট গুলো দেখা যাচ্ছে, এই ওয়েবসাইট গুলো একটা লিমিটেশন আছে। একটা লিমিটেশন আছে, কি লিমিটেশন? নির্দিষ্ট পর্যন্ত। দেখুন এখানে গুগলের এসে, এই যে গুগলের এসে কতগুলো পেজ আছে দেখুন। এখন গুগল বানান কি? G9 0 GLE, এইভাবে গুগল। দেখুন গুগল নিজে লেখছে কতগুলো, মানে কি এটা গুগল তার ডিজাইনটা করছে এইভাবে। আপনি আবার গুগল বানান লেখেন না। ওকে, গুগল বলতেছে যে প্রথম আমরা 10টা করে পেজ মেনশন করি। গুগলের প্রথম পেজ হচ্ছে 1 নম্বর পেজে এই ওয়েবসাইট গুলো থাকবে। 2 নম্বর পেজে কিছু ওয়েবসাইট আছে দেখুন। 2 নম্বর পেজে যখন যাচ্ছেন কিছু ওয়েবসাইট। এখন দেখুন তো আপনার লাইফে কি আপনি কখনো করছেন প্লাম্বার ইন ইউএসএ কিংবা লাইট বিডি লিখে আপনি কি 5 নম্বর পেজে কখনো গিয়ে ক্লিক করে দেখছেন? উত্তর আছে না। দেখুন 5 নম্বর পেজেও কিন্তু প্লাম্বার ইন ইউএসএ লিখে এই যে এখানে অ্যাড চলতেছে, এখানেও অ্যাড চলতেছে। বরং 1 নম্বর পেজেও কিন্তু অ্যাড চলতেছে, যে 1 নম্বর পেজেও অ্যাড চলতেছে প্লাম্বার ইন। এখন বলুন তো, এই যে 1 নম্বর এবং এখানে যারা 5 নম্বর আছে, এখানে যারা 5 নম্বর পেজে অ্যাড রান করতেছে প্লাম্বার ইন ইউএসএ লেগে, তারা কি সকলেই সমান নাকি একটু কম বেশি আছে? আনমিউট। অবশ্যই কম কম বেশি বেশি আছে আছে স্যার। স্যার। স্যার কম বেশি স্যার আছে। অবশ্যই পাঁচ আছে। নাম্বার পেজে স্যার আছে কম বেশি তাদের আছে স্যার। কম বেশি রানিং এর থাকবেই। সমস্যা আছে। কিরকম কম বেশি একটা শুধু আলোচনা করি, আপনাদের একটা আইডিয়া পাবেন এসির লাভটা কি। 5 নম্বর পেজে এরকম কোনো অফিস নাই একজনও যে 5 নম্বর পেজে গিয়ে অ্যাডটা দেখে মূলত কি করবে, সে ওই ওয়েবসাইটে ঢুকবে। আছে কেউ? আপনাদের মধ্যে একজনও আছেন? যদি থাকেন বলেন যে হ্যাঁ, তাহলে কিন্তু ওইটা যেটা বলছি সেটা কিন্তু বলেন। একজনও কেউ আছেন? আগে ভয় দেখালেন। সম্ভব? নাই নাই স্যার, স্যার। পসিবল না। স্যার, বাস্তবে পৃথিবীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে অলসটা আছে, এইটাও 5 নম্বর পেজে গিয়ে অ্যাডটা দেখবে না। সর্বশ্রেষ্ঠ অলস। তা আপনি আমি দেখবো না, তবু সে কেন অ্যাড রান করছে? ওই যে ঘুরে ফিরে যদি চোখে নজরে আসে, ওই কিওয়ার্ডটা দিয়ে যদি আসে, তাহলে সে একটা কি কাস্টমার, একটা ট্রাফিক পাবে। ট্রাফিকটা কাস্টমার কনভার্ট হতে পারে। বাট এই ব্যক্তিটা কি করছে দেখুন, যে ব্যক্তিটি 1 নম্বর পেজে আছে প্লাম্বার ইন ইউএস লেগে, সে কি পারছে কোনো অ্যাড রান করা ছাড়াই কিন্তু গুগলের টপে আছে। দেখুন গুগলের টপে আছে, এই যে গুগলের টপে আছে। তাহলে এটার অনেক বেনিফিট হচ্ছে না? অনেক বেনিফিট পাইতেছে না? এই জন্য কিন্তু আপনার বেনিফিট পাইতে গেলে আপনাকে একটা ওয়েবসাইটকে কি করতে হবে, গুগলের টপে নিয়ে আসতে হবে। এটা ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে বাবা দেখো, তোমাকে এটা যদি তুমি আসতে চাও, এখানে তোমাকে থাকতেই হবে গুগলের টপে। তুমি এটা শুরু করো, এটা তুমি শুরু করো, তোমাকে কাজটা শুরু করতে হবে। তোমার লাভ কি? অন্যরা অ্যাড দেখে গুগলের টপে আছে, তুমি অর্গানিক ভাবেই পাবা। ক্লিয়ার আশা করি। এইভাবে আপনি ক্লায়েন্টকে বুঝাবেন। যদি ক্লায়েন্টকে বুঝাতে পারেন, তাহলে একটা সময় গিয়ে দেখবেন এই একটা ক্লায়েন্ট হলেই আপনার লাইফ সেট হয়ে যাবে। এখন আমাদের মনের ভেতর অনেকগুলো কনফিউশন এবং সন্দেহ আছে, সেই সন্দেহগুলো দূর করি। আমরা মনে করি ভাই ইউটিউবের ক্লায়েন্ট আলাদা, ভাই ফেসবুকের ক্লায়েন্ট আলাদা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্লায়েন্ট আলাদা, ভিডিও এডিটিং এর ক্লায়েন্ট আলাদা, এরপর আছে কিওয়ার্ড রিসার্চের ক্লায়েন্ট আলাদা। ভাই আলাদা আলাদা করে একটা কি বায়ার খুঁজবো? যারা এখন ওই ধাপে আছেন, ভাদাইমা আছেন এখনো, একটা ক্লায়েন্টের পৃথিবীর যত কাজ আপনি শিখছেন সবগুলো কাজ একটা ক্লায়েন্টেরই থাকে। মানে আপনি একটা কাজ যেটা শিখছেন, এই কাজটা যদি কোনো ক্লায়েন্টের ধরতে পারেন, ওই ক্লায়েন্টের সকল কাজ আছে। আপনি একটা পোস্ট করতে পারেন, ওই ক্লায়েন্টের আছে, ও ফেসবুকে নাইলে ইউটিউবে পোস্ট করবে। যদি ইউটিউব চ্যানেল না থাকে, সেটা তো তাকে ফোর্স করবেন যে ডিয়ার তোমার ইউটিউব চ্যানেল খোলা উচিত। ও জানেই না হয়তো ইউটিউব চ্যানেল খোলা উচিত। তার একটা ভিডিও আছে, ভিডিও এডিটিং করার মানুষ নেই, আপনি ভিডিও এডিটিং জানেন, ওর আর কাজ আছে ওর। ও হয়তো বা করেনি, বাট আপনি তাকে ফোর্স করবেন তোমার ভিডিওটা ভালো করে এডিট করা দরকার, তাহলে মানুষ বেশি দেখবে। তার একটা ওয়েবসাইট নাই, ওয়েবসাইটে তাকে ফোর্স করবেন যে তোমার একটা ওয়েবসাইট তৈরি করা দরকার, তোমার ফেসবুক পেজ থেকে অ্যাড রান করলে শুধুমাত্র হবে না। এখন আপনারা কি করেন আবার, আপনারা একটু ভিন্ন ধর্মী তো। একটু ভিন্ন ধর্মী বলতে কিরকম? ভাই ফেসবুক অ্যাডসটা মনে হয় অন্য বায়ার হতে পারে, ওয়েবসাইটের বায়ারটা আলাদা। এই জন্য কিছু কিছু স্টুডেন্ট প্রশ্ন করে ভাই ওয়েবসাইটে এসইও ক্লাসের বায়ারটা কোথায় পাবো? হিসাব করছেন? এরপর বলে কি ভিডিও এডিটিং এর বায়ার কোথায় পাবো? বাবা যেটা বায়ার আপনার কাছে আছে, সেইটা বায়ারের সবগুলো কাজ আছে। শুধুমাত্র কখন কি কাজ করবে সেটা আপনাকে বুঝতে হবে। এখন পৃথিবীতে তাহলে বায়ারের অভাব নাই, বায়ার আছে। বায়ার থাকলে কি আপনাকে কাজ দিবে? এখন দুইজনের মধ্যে কম্পিটিশন করি, আপনি এবং আমার মধ্যে কম্পিটিশন করি। কম্পিটিশনটা কি? আপনি একজন বায়ারকে মেসেজ করেন, আমি একজন বায়ারকে মেসেজ করি, দেখি কে আগে কাজ নিতে পারে। আপনার উত্তর ভাই আপনি তো আমার স্যার মানুষ, আপনি আগে পাবেন। এটা বাদ, আমি ছাত্র মানুষ হিসেবে শুরু করব। আমি কোনো পরিচয় দিব না আউটসোর্সিং বিডির। এখন আপনি পাবেন না আগে পাবেন? আপনার মনের ভেতর তখনও বলতেছে ভাই আপনি আগে পাবেন কেন? ওই যে আপনার মনের ভেতর ওই জিনিসটা আছে যে ভাই আপনি তো আগে থেকে কাজ করে আসছেন, আপনি তো মেনটেন করছেন। ওই জায়গাটা না, আপনি যখন এখন থেকে মেনটেন করা শুরু করবেন, কিছু বাইরের সঙ্গে কাজ করবেন, কিছুদিন পরে আপনার নিচে যারা আছে তারা আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে পারবে না। আপনি তাকে গ্যারান্টি দিতে পারবেন যে হ্যাঁ ভাই, আমি তোমার আগে কাজ নিতে পারবো। বুঝতে পারছেন গ্যারান্টি কখন হয়? গ্যারান্টি যখন নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে। এখন যদি নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকে যে ভাই আমি এসির করে কাজ পাবো কি পাবো না, কাজ পাবেন কখন? যখন আপনার আত্মবিশ্বাসটা গ্রোথ হবে।
এই আত্মবিশ্বাসটা একদিন ইচ্ছা করলে গ্রোথ হবে না। সারাদিন যদি আপনি মোটিভেশনে যদি ট্যাবলেট খেয়ে ঘুমাই পড়েন তবু হবে না। মানে মোটিভেশন করে কোনো লাভ নেই, মোটিভেশন হচ্ছে আপনার স্কিল। যার মোটিভেশন তার কাছে কাজ করে, অন্য কারো কাছে কাজ করে না। বাস্তবতা এটাই। যার মোটিভেশন তার কাছে খুব ভালো কাজ করে, অন্য কারো কাছে 40 মিনিটের বেশি কাজ করে না। ক্লাস নিচ্ছি, আপনি খুব ভালো বুঝতেছেন, ক্লাস শেষে উফ ভাই অল্প একটু মিস্টেক হলো ভাই, কি জানি কি হলো ভাই, ভিডিওটা দেন তো ভাই, ভিডিওটা দেন। ওইটা ওইটা, মানে আপনি মোটিভেশন হারাই গেছে। তা আপনাকে কি করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং মনোযোগী হতে হবে প্রচুর। এবং নিজের রিজিকের জন্য খুব দোয়া করতে হবে, খুবই দোয়া করতে হবে। কারণ সকলেই মূলত এখন শুধুমাত্র কাজ পেতে চায়, কিন্তু প্রপারলি সময় দেয় না। এই যে আমাদের যেটা, আমরা আমরা যেটা কোর্স লঞ্চ করছি, যেটা ওই যে 500 জনের কোর্স, আমাদের সেটা দেখাই। ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করছে কতজন দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি কতজন অ্যাপ্লিকেশন করছে দেখুন। আসলে কি সকলেই কি কাজ করার জন্য প্রস্তুত আছে? উত্তর আছে না। আমরা এখানে যাই, ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করছে দেখুন কতজন। অলমোস্ট অ্যাপ্লিকেশন করছে 581 জন অ্যাপ্লিকেশন করছে, নিব 500 জনকে। ওই 581 জন অ্যাপ্লিকেশন করছে, মানে আমাদের 139তম ব্যাচ ব্যতি রেখে 500 জনে কি ক্লাস করবে মনোযোগ দিয়ে? আপনি এখন বলেন ভাই আমি খুব মনোযোগ দিয়ে ক্লাস করব, কেন জানেন? ওই যে আমি বলছি চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ কথাটা আপনি অবশ্যই ক্লাস করবেন। এটাও কথা দিচ্ছি, যারা যারা ক্লাস করবে 90% ইনশাল্লাহ সাকসেসের দিকে আসবে, যদি আমার অনুযায়ী চলে সে। আমি এটা কেন বলতেছি, কারণ আমি গত 3 4 5 বছর যাবত এটা করি, আমি এটা আমি করে আসতেছি। আমি আপনাদের সামনেই করে দেখাবো এবং আমার প্রোফাইল গুলো দেখাবো, ওগুলো এগুলা প্রোফাইল গুলো আলাদা। এটাকে ফ্রিল্যান্সিং বলতেছি না, যেটা 90 ডেজ কোর্স প্ল্যান, এটাকে ফ্রিল্যান্সিং বলতেছে। এটা একটা জাস্ট একটা ম্যানুয়াল একটা ওয়ার্ক, এটা যে কেউ পারবে। ক্লিয়ার আমার কথা? এখন আপনি যদি মাইন্ডসেটটা ওইভাবে সেট আপ করেন, হ্যাঁ আমি পারবো, ইনশাল্লাহ পারবেন। ভাই কি যে কঠিন হবে রে ভাই, ঝামেলা এসির কাজ, এটা কইরেন না ভাই, এটা 5 6 মাস লেগে যায়। এই যে আপনি ভেঙে বলেন হবে না। ওয়েবসাইট, তো ওয়েবসাইটের কাজটা তেমনি ভাবে, আপনি শোনার পর কষ্ট নেওয়ার দরকার নেই। এটা ওয়েবসাইটটাকে একদম ইজি একটা প্রসেস, খুবই একটা ভালো কাজ। আপনার শুধুমাত্র কি থাকতে হবে, প্রসেসটা বুঝতে হবে, কোনটার পর কোনটা কি প্রসেস, আমরা সেই প্রসেসটা দেখি। প্রসেসটা আমি এক নিমেষে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। নাম্বার ওয়ান, আমি কি করব, আমি একটা ডোমেইন সম্পর্কে বুঝবো, এরপর হোস্টিং সম্পর্কে বুঝবো। ডোমেইন হোস্টিং মিলে হচ্ছে একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের ভেতরে কিছু হোম থাকবে, একটা একটা হেডার থাকবে, একটা বডি অংশ থাকবে, একটা ফুটার অংশ থাকবে। হোম অংশে কিছু পেজের নাম থাকে, বডি অংশে ডিটেলস গুলো থাকে, ফুটার অংশে কিছু নির্দিষ্ট তথ্য থাকে, কন্ট্যাক্ট আস, ব্লগ, এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন, এই তথ্যগুলো থাকে। আমরা যে বডি অংশতে সবসময় আপডেট করব, বডি অংশটাতে কিছু বিষয় নিয়ে আপডেট করা হয়, কিছু পোস্ট করা হয়। একটা পোস্টের মধ্যে 4টা জিনিস থাকতে হয়, টাইটেল থাকতে হয়, ডেসক্রিপশন থাকতে হয়, কিওয়ার্ড থাকতে হয়, ইমেজ কিংবা ভিডিও রাখতে হয়। শেষ। এই যে টাইটেল গুলো থাকবে, এই টাইটেলটা কয়েকভাবে বিভক্ত, একটা হচ্ছে টাইটেল লং টাইটেল, একটা হচ্ছে শর্ট টাইটেল। ডেসক্রিপশনটা দুই ভাগে, লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন গুলো আবার কি করতে হয়, অপটিমাইজ করতে হয় কিসের মাধ্যমে, কিওয়ার্ডের মাধ্যমে। কিওয়ার্ড গুলো দুই ভাগে বিভক্ত, শর্ট টেল, লং টেল। শর্ট টেল কিওয়ার্ড কখন নেব, লং টেল কখন নেব, আমার কন্টেন্ট অনুযায়ী শর্ট টেল কিংবা আমি লং টেল নেব। কাজ কমপ্লিট। এরপরে মূলত এই ওয়েবসাইটটা আমার এখন প্রস্তুত হয়ে গেল, সবকিছু কাজ কমপ্লিট, আমি এখন মার্কেটিং শাখায় ঢুকে যাব। এই যে মার্কেটিং শাখায় ঢুকলাম, মার্কেটিং দুই ভাবে, একটা আছে ফ্রি মার্কেটিং, একটা আছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং এর কয়েকটা শাখা, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। এই লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও আবার কয়েক ভাগে বিভক্ত। তার মধ্যে একটা আছে গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট। আমি যদি এটা পেইড মার্কেটিং করতে চাই, তাহলে গুগল অ্যাডস এর মাধ্যমে করতে পারি। এখন গুগল অ্যাডস গুলো বিভিন্নভাবে বিভক্ত, ট্রাফিক অ্যাডস করতে পারি, সেলস অ্যাড করতে পারি, অ্যাওয়ারনেস করতে পারি, লিড অ্যাড করতে পারি, ক্যাম্পেইন, আমরা সেলস, আমরা বিভিন্ন ধরনের অ্যাডগুলো রান করতে পারি। অর্থাৎ এইগুলোর একটা ভিন্ন শাখাতে চলে গেল। এই যে আমি মার্কেটিং করলাম, এই মার্কেটিং গুলো যদি আমার পজিটিভ হয়ে থাকে, তাহলে আমার ডিএটা বাড়ে। সবগুলো কাজ ভালো করছি, অর্থাৎ ডোমেইন অথরিটি, মানে কি পেজের লিঙ্কটা, আমার যে ওয়েবসাইটের র্যাঙ্কটা, এটা ভালো হয়। যে ডোমেনের আন্ডারে, যে ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলো পেজ থাকে, হোম পেজ, এরপর প্রোডাক্ট পেজ, ব্লগ পেজ, এই পেজগুলো একটা অথরিটি থাকে, কোন পেজের নাম্বারটা কত নাম্বারে আছে। তাহলে বোঝা যাচ্ছে ডিএ পিএ এখন, অর্থাৎ ডোমেন অথরিটি, পেজ অথরিটি। এখন ডোমেন অথরিটি যদি আমার ভালো হয়ে থাকে, তাহলে একটা ওয়েবসাইট, এরকম যত ওয়েবসাইট থাকুক না কেন, তা আমার আমার ওয়েবসাইটের উপরে থাকবে। এই যে ওয়েবসাইটটা উপরে কিংবা নিচে, এটাকে বলা যায় কম্পিটিটর। এর কম্পিটিটর হচ্ছে এইটা, এর কম্পিটিটর হচ্ছে এইটা, এর কম্পিটিটর হচ্ছে এইটা। আমি যদি কম্পিটিটর একদম ফার্স্ট পজিশনে থাকতে চাই, এটাকে বলে যে গুগল টপ র্যাঙ্কিং। আর যদি আমি প্রথম 2 নম্বর 3 নম্বর পেজে, 1 নম্বর পেজে থাকতে বলি, এটাকে বলে গুগল টপ পেজ, গুগল টপ র্যাঙ্কিং। এই যে ফুল প্রসেসটা, এটা যে মেনটেন করবেন, এইটার নামে হচ্ছে এসইও। এখন আসুন, এই এসইওটা কিভাবে কাজ করে। যখনই এই কাজটা করে ফেলেন, এই ওয়েবসাইটের সমস্ত বিষয়গুলো কার সঙ্গে যুক্ত, যুক্ত আছে গুগলের সঙ্গে, গুগলের সঙ্গে। যখনই মানুষ গুগলে গিয়ে সার্চ করে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং,
তখন এই ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং শব্দগুলো যদি আপনার এই কন্টেন্টের মধ্যে, এই কন্টেন্টগুলো পেজগুলোর মধ্যে থাকে, তখন এই ওয়েবসাইটটা ঘুরে ফিরে আপনাকে গুগলের টপে দেখায়। তাহলে বোঝা যায় যে শব্দগুলো আমরা এখানে ইনপুট করব, সেই শব্দগুলো পারফেক্টলি ইনপুট করলে শুধুমাত্র হয়ে যাচ্ছে। এই শব্দগুলো বিভিন্ন গ্রুপে ইনপুট করলে ওই শব্দগুলোই দেখা যায়। আপনি যে ইমেজটা আপলোড করতেছে সেই ইমেজটার মধ্যে যখন এসিটা করবেন, ইমেজ এসিও করবেন, ওই ছবিটাই দেখা যায়। ইউটিউবে ভিডিও পাবলিশ করার সময় যে কন্টেন্টগুলো, টাইটেলগুলো দিচ্ছেন, কিওয়ার্ডগুলো দিচ্ছেন, ওইগুলো দিলেই গুগলের টপে দেখা যায়। তাই তো আমরা দিন শেষে যখন এই গুগলে গিয়ে আমাদের কোনো একটা শব্দ লিখে আমরা সার্চ করি, আমাদের ওয়েবসাইটটা গুগলের টপে দেখা যায়। দেখুন এই যে outsourcingBD.net গুগলের টপে দেখা যাচ্ছে। তেমনি ভাবে আপনি যখন কোনো কিছু সার্চ করেন, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো ইমেজ থাকে, ইমেজে ক্লিক করলে গোলজারের ইমেজগুলো দেখা যায়, ভিডিওতে ক্লিক করলে ভিডিওগুলো দেখা যায়, ম্যাপে ক্লিক করলে গোলজারের ম্যাপটাই দেখা যায়। এবং এইভাবে মূলত আপনি যা কিছু সার্চ করবেন দেখুন আউটসোর্সিং বিডি দেখা যাচ্ছে, কারণ এই যে গোলজারের সাথে সম্পর্ক, শর্ট ভিডিওতে থাকলে আপনার মতো শর্ট ভিডিওগুলো এখান থেকে দেখা যায়। এইটা হচ্ছে এসির একটা মেইন থিম। এসি মূলত আলাদা কোনো বিষয় নয়, খুব গুরুত্বপূর্ণ কঠিন কোনো বিষয় নয়, অতি গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন বিষয় নয়। এটা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক একটা কাজ, একটা ফ্রেমের পর একটা ফ্রেম তৈরি করা, একটা বিল্ডিং তৈরি করা। জাস্ট একটা আপনি একটা 10 তলা বিল্ডিং করতেছেন, একতলাটা না করে 2 তলাটা কখনো করতে পারবেন না। সহজ বিষয়। আপনার ফ্রেমটা যখন দাঁড় হয়ে যাবে, ফ্রেমটা যখন দাঁড় হয়ে গেলো, একতলার পর আপনি 2 তলা 3 তলা এইভাবে করতে পারেন। তেমনি ভাবে আপনি যেদিন ফ্রিল্যান্সিং শুরু করছেন সেই দিন থেকেই আপনার কিন্তু এসির ফ্রেম শুরু হয়ে গেছে। আপনি যেদিন থেকে প্রোফাইলটা অন করছেন ফেসবুকে, সেদিন থেকে আপনি এসির কাজ শুরু করছেন। মূলত ফেসবুকের প্রোফাইলের নাম দিয়েছেন ধরুন আবু বক্কর সিদ্দিক, আপনি আবু বক্কর সিদ্দিক নাম দিয়ে শুরু করছেন। এখন যতগুলো ছবি আপনি পোস্ট করছেন আবু বক্কর সিদ্দিক, ভিডিও পোস্ট করছেন আবু বক্কর সিদ্দিক, কন্টেন্ট লিখছেন আবু বক্কর সিদ্দিকের উপরে, একটা সময় গিয়ে গুগলে সার্চ করুন আবু বক্কর সিদ্দিক লিখে আপনাকে দেখা যাবে। এখন যদি 10 জন ব্যক্তি আপনার মতো আবু বক্কর সিদ্দিক থাকে, তখন 10 জনেই যদি পোস্ট করে, 10 জনের মধ্যে যে সব থেকে বেশি ভালো কাজ করছে, বেশি কোয়ালিটি ব্যাকলিং করছে, ডু ফলো ব্যাকলিং করছে, ডিএ ভালো আছে, পিএ ভালো আছে, সে গুগলের টপে থাকবে, আপনি 2 নম্বর পজিশনে থাকবেন। এখন 2 নম্বর থেকে 1 নম্বরে যাইতে গেলেই যে কাজটা করতে হবে সেটা কম্পিটিটর। কেন মূলত 1 নম্বর আবু বক্কর 2 নম্বরে আসলো, 2 নম্বরটা কেন 1 নম্বরে যেতে পারবে না? তখন আপনি দেখবেন কে কোন পজিশনে খারাপ আছে, খারাপ পজিশনটা আপনি ভালো করবেন, তার উপরে আপনি যেতে পারবেন। আনমিট। বুঝতে পারছেন এসি মূলত কিভাবে কাজ করে, এই ফ্রেমটা কিভাবে কাজ করে? বুঝতে জি পারছি স্যার, স্যার। স্যার আচ্ছা বুঝতে একটা পারছি। মাত্র question, অনেক সুন্দর করে ওয়েবসাইটের বুঝালেন। হেডার কি হবে তৈরি করবো? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন স্যার ছিল স্যার, নিতেন স্যার। ওয়েবসাইট সাজানোর এখানে জাস্ট এইটা একটা গাছ, এটা একটা ট্রি। এই ট্রিটা শুরু করতে হয়, বীজ বপন করবেন যেদিন থেকে আপনি সোশ্যাল মিডিয়াতে আসলেন, বপন করছেন, অ্যান্ড দেন এটা অটোমেটিক ভাবে গ্রোথ আপ হবে। এটা আপনাকে কাউকে লাগবে না, মানে কোনো প্রকার ওয়েবসাইটও ক্রিয়েট করতে হবে না, আপনি অটোমেটিক ভাবে এসি হয়ে যাবেন। আপনার ইমেজটা অটোমেটিক এসি হয়ে যাবে। আপনি নিয়মিত শুধুমাত্র যেটা করেন কি, নিয়মিত আপনি কন্টেন্ট গুলো আপলোড করেন, আপনি আপনার নামটা লিখে, আপনি আপনার ডিটেলস গুলো লিখে, দেখবেন একটা সময়কে গুগলে খুঁজে পাবেন। আমি সকলে হ্যান্ডেলস নামাই দিছি। প্রথম আপনাদের একটা ক্লাস আসবে ইমেজ এসইও নিয়ে। এইটা যারা যারা করছি, যাদের যাদের ইমেজ এখন গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে, ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে ভিডিও খুঁজে পাওয়া যায়, তারা তারা হ্যান্ডেলস করুন। একটা হইলেও ছবি দেখা যায় খুঁজে, একটা হলে কোনো কন্টেন্ট খুঁজে পাওয়া যায় ওয়েবসাইটে, আপনার গুগলের টপে খুঁজে পাওয়া যায়, এরকম হ্যান্ডেস করুন। যাদের একটা হলে ছবি দেখা যায়, যে আমার নাম কিংবা আমার কিওয়ার্ড দিয়ে গুগলের একদম দেখা যাচ্ছে আমাকে, আমি খুঁজে পাচ্ছি আমাকে, এরকম হলে হ্যান্ডেস করুন। যারা যারা রয়েছেন দ্রুত হ্যান্ডেস করুন। ইতিমধ্যে দেখুন এসিউ ক্লাস শেষ নাই হইতে হইতে আপনি এখন এসিউ করেন নাই, অলমোস্ট 50 জনের হ্যান্ডেস হয়ে গেছে। 50 জনের হ্যান্ডেস হয়ে গেছে। আমি যদি দেখি কোন 50 জন, আমি 50 জনের স্ক্রিনশট করে রাখলাম। এই 50 জনের, যে 50 জনের স্ক্রিনশট করে রাখছি আমি, কাদের কাদের হয়ে গেছে, ও 50 জনের বেশি হয়েছে, আবার পরবর্তী পেজেও আছে। আমি সকলে হ্যান্ডেস করে রাখছি, আমি স্ক্রিনশট করে রাখছি। তাহলে আপনি কি কখনো মনে করছেন যে এসইউর জন্য কাজ করছেন আপনি? আপনার কি উদ্দেশ্য ছিল? আনমিট করতেছি, কেন আপনার গুগলে টপে আসছেন? ইমেজের আনমিট কাজ গুগলে যেন করার দেখা যায়, জন্য ক্লায়েন্ট যেন দেখা যায়, সহজে খুঁজে পায় গুগলে আমাদের। টপে দেখা যায়, বেশি ক্লায়েন্টের গুগলে কাজটা যেন সেটা যেন সহজে দেখা যায় এই জন্য। ওই জন্য আপনি আসতে পারছেন, মানে আপনার উদ্দেশ্য ছিল। এখন যারা যারা এখন হ্যান্ডেস করতে পারেনি, তারা কেন আসতে পারলো না? যারা যারা হ্যান্ডেস করছেন তারা কেউ কথা বলবে না। যাদের যাদের ছবি দেখা যাচ্ছে না কিংবা আপনার কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছে না, চ্যানেল ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কেন আসতে পারে নাই? আনমিট করি। ওইভাবে কাজ করা হয়নি এই জন্য স্যার। তারা কথা বলেন, এখন তারা সাইলেন্ট হয়ে গেছেন কেন জানি? প্রপারলি কাজ করতে পারিনি। করতে পারি নাই। ওটা আরো মনোযোগ দিয়ে বলুন একটু ভাই, ওটা মনে হয় না যে আসবে। প্রপারলি তো আছেই, নিয়মিত ক্লাসেই করেন নাই, ক্লাস করলে প্র্যাকটিস করেন নাই, প্র্যাকটিস করলেও গুগলের টপে থাকতেন। মানে ওই যে প্রথম ক্লাস থেকে শুধুমাত্র প্র্যাকটিস, যতটুকু কাজ দিচ্ছে ততটুকু প্র্যাকটিস করলে, এমনি মজার চলে প্র্যাকটিস,
তবু আপনি গুগলের টপে দেখা যেত। এখন পার্থক্য কি হয়ে গেছে দেখুন, দুইটা দল হয়ে গেছেন আপনারা। এক দল হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে, এক দলকে খুঁজে পাওয়া যাচ্ছে। আপনাদের ট্রাস্টের লেভেল কার ভালো এখন? ওই যে মস কোয়ালিটি ট্রাস্ট, ট্রাস্ট লেভেলটা আছে না, মনে আছে সকলের? আমরা দেখলাম ট্রাস্ট লেভেলটা কার এখন। যারা হ্যান্ড রাইজ করে তাদেরকে গুগল খুব বিশ্বাস করতেছে, আর যারা হ্যান্ড রাইজ করেছেন তাদের গুগল বিশ্বাস করতেছে না। কি বলেন আপনারা? অবশ্যই না স্যার। স্যার উল্টো, স্যার উল্টো থেকে উল্টা বলছেন হয়ে গেছে। উল্টাটা হয়েছে। স্যার। এখন যারা গুগলে খুঁজে পাচ্ছে না যাদেরকে, গুগলে আপনাকে চিনে না, বায়ার কিসে চিনবে আপনাকে? আপনাকে তো গুগলে এখনো চিনে না। গুগলে আপনাকে চিনলে বায়ার চিনতো। গুগল কি দেখবে? আপনার বাড়ি এসে ওই যে আপনার ইউএস থেকে কি আপনার ইয়ে ভাড়া করে আসবে, ট্রেন ভাড়া করে আসবে, মানে বিমান ভাড়া যে বেশি, ট্রেন ভাড়া করে আসবে আপনার বাড়ি দেখতে যে ওই ছেলেটা কাজ করে কি করে না? মাথায় রাখবেন। একজন লেখছে ড্যাশ এবং ড্যাশ, মানে দুইটা দলের নাম লেখছে, যে দুইটা দলের নাম লেখছে, বলা যাবে না অবশ্য, এই জন্য বললাম না। সেটা হলো যে আপনাকে ট্রাস্টের লেভেলটা বাড়াতে হবে। এখন বায়ার আপনাকে ট্রাস্ট করবে, আপনার ওয়েবসাইটটা দেখবে গুগলে কি ব্যাপার, এই ছেলে তো আছে। আর এইটা কিন্তু একদিনে হয় না, ওই যে আপনি 3 মাস যাবত ক্লাস করছেন, 2 মাস ধরে কাজ করতেছেন, এর বিনিময়ে আপনি এটা পাইলেন। এর বিনিময়ে আপনি কাজ পাবেন। ক্লায়েন্টকে এখন বলবেন যে ডিয়ার, আমার নাম বাবু ভোলা, ফ্রম ভোলা, বাবু ভোলা, আর মজা করে বললাম আর কি, আমার নাম হারুন, আমি এসি এক্সপার্ট হারুন। এই কথাটা যে বলবে, এই কথাটা বলার আপনার ডকুমেন্ট থাকতে হবে না হারুন ভাই। আপনার ডকুমেন্ট কি? তো গুগল স্যার। গুগল ছাড়া যদি বলে যে আমি গোলজার ভাইয়ের সঙ্গে একই সঙ্গে, উনি ওই নিচতলায় ঘুমাই, আমি উপরতলায় ঘুমাই, তারপরে উপরতলায়, ওটা কোনো লাভ আছে, মূল্য আছে? জি না স্যার, এটা নাই। মানে কোন শুনবে? বায়ার বলবে যে গোলজার কি, হুইজ গোলজার, মুই তো চিনি না ওরে, ডাইরেক্ট বলবে। তখন কি করবেন? মানে এখানে কারো মূল্য নেই, এখানে মূল্য হচ্ছে আপনার নিজের। আপনার নিজের একটা পোর্টফোলিও থাকবে, এইটা গুগলে বুঝাইতে হবে ক্লায়েন্টকে। যদি এটা বুঝাইতে পারেন, আপনি একটা সময়কে খুব ভালো কাজ পাবেন, সেটা উইদিন 6 মান্থ। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, উইদিন 6 মান্থের মধ্যে আপনি যদি লেগে থাকেন 100% কাজ পাওয়া যায়। 1 মাস 1.5 মাসে না। এই 6 মান্থের আগে আপনি বুঝতেও পারবেন না এটা লাইনটা। এই লাইনটা 6 মান্থের আগে বুঝাও যাবে না, এই লাইন তার আগে মনে হবে যে এলোমেলো, ভাই কেমন জানি হইলো ভাই। আশা করি বুঝতে পারছেন। এটা ছিল এসের একটা প্রিভিউ, একটা মোড, যে আসলে কিভাবে এটা কাজ করে, কিভাবে কাজ পাওয়া যেতে পারে, এবং বায়ার আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, বায়ারকে আপনি কিভাবে বুঝাবেন। বায়ার আপনাকে প্রশ্ন করে, সব থেকে প্রশ্ন করবে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বলবে যে আপনি কি এসি নিয়ে প্রজেক্ট করছিলেন? তখন আপনি কি বলবেন? হ্যাঁ বলবেন নাকি না বলবেন? এখন অ্যাজ এ মুসলিম হিসেবে ভাই ভাই মিথ্যা কথা তো বলা যায় না, আমি তো করি নাই। আসলে কি আপনি করেন নাই? করছেন। আপনি নিজের জন্য কাজ করছেন না? ওটাই বলবেন যে হ্যাঁ আমি কাজ করছি। মনের ভেতর কিন্তু ঘন্টি বাজতেছে যে কি যে হয়, আমি তো নিজের কাজ করছি। মনের ভেতর সন্দেহ ঢুকছে কিন্তু আপনার। এরপর বার দ্বিতীয় প্রশ্ন করতে পারে যে ঠিক আছে, এটা থেকে আমার বেনিফিট কি, রেভিনিউ কি আসবে আমার। তখন আপনাকে বুঝাতে হবে ওই জিনিসটা যেটা আমি বললাম, যে তুমি অ্যাড রান করার থেকে এটা কেন বেটার। তুমি আমাকে মাসে টাকা দিবা $500, তুমি অ্যাডে রান করতে একদিনে $500। তা আমি যদি $500 জন্য তোমাকে ওয়েবসাইট গুগলের টপে নিয়ে আসতে পারি প্রতি মাসে কাজ করে, তুমি কেন অ্যাড রান করবা? তৃতীয় বিষয় আপনি বলবেন, ওর ভেতর মনের ভেতর সন্দেহ ঢুকাই দেবেন, যে দেখো, তুমি যদি অ্যাড রান করো, অ্যাডকে কিন্তু মানুষ বিশ্বাস করে না। আমাদের গ্রামের পরিভাষায় বলা হয় যে অ্যাড চালাইলে মূলত, মনে করেন আমাদের গ্রামে যদি বলে 2টা বালতিনের সাথে একটা বালতিন ফ্রি, টং 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 টং, এরকম করে যদি বিক্রি করে, আমার মা বলবে বাবা এটা বালতিন খারাপ, এটা বাদ দাও। এটা আমি আমার মায়ের দিয়ে বললাম। তেমনি ভাবে অ্যাড গুলো কখন রান করে, মানুষের ভেতরে একটা ক্যাপাসিটি কাজ করে, যে অ্যাড যখন আসে তখন মানুষ নেগেটিভলি এখন বেশি নেয়, কারণ এত পরিমাণে অ্যাড চলে এখন, নেগেটিভ বেশি বেশি ইফেক্ট করে এখন। তো আপনি যদি ম্যানুয়ালি যেতে পারেন মানুষের কাছে, এটা আরো ভালো, অ্যাড রান না করে। আপনি ক্লায়েন্টকে এই জিনিসটা উত্থাপন করতে পারেন। চতুর্থ বিষয়, যে দেখো অ্যাড রান করলে তোমার নির্দিষ্ট পরিমাণ যে বিল, মানে তোমার সেল হবে এমনটা নয়। অ্যাড রান করি আমরা মানুষকে জোর করে ফোর্স করি কেনার জন্য। বাট আমি যদি ম্যানুয়ালি এটা প্রোডাক্টটা গ্রুপে গুগলের টপে নিয়ে আসি ওয়েবসাইট থেকে, মানুষ যখন সার্চ করে অটোমেটিক ভাবে যদি আমার কাছে আসে, তাহলে সে প্রোডাক্টের সেল বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এরকম আপনি 8টা 10টা কারণ বলবেন তাকে, এবং এটা দেখে সুবিধা পাবেন। যদি কারণগুলো বলতে অসুবিধা হয়, তখন আপনি একটু গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি তখন কি করবেন, গুগলে আসবেন, গুগলে এসে বলবেন যে দেখো, একটি ওয়েবসাইটকে এসইও করা কেন ভালো, আপনার অ্যাডস ক্যাম্পেইন রান না করে। আচ্ছা, একটি ওয়েবসাইটকে কেন অর্গানিক ভাবে গুগলের টপে নিয়ে আসা ভালো, অ্যাড রান করা না করে। আচ্ছা, কপি করে আমরা কোথায় যাচ্ছি, আমরা এখানে আসতেছি, এখানে এসে সার্চ করতেছি, জানি না ভুল হয়েছে কিনা, আমি জানি না, শিওর না। একটি ওয়েবসাইটকে কেন অর্গানিক ভাবে গুগলের টপে নিয়ে আসা ভালো, অ্যাড রান না করে, ইন্টারে ক্লিক করি। এটাই আপনি প্রশ্নটা একে বলুন। দারুণ প্রশ্ন করছেন মিস্টার হারুন। আমরা সহজভাবে ব্যাখ্যা করছি কেন একটি ওয়েবসাইটকে অ্যাড না দিয়ে অর্গানিক ভাবে গুগলের টপে আনা ভালো। আপনি যদি বুঝতে সমস্যা, আপনি পড়বেন লং টার্ম ফলাফল।
বিনামূল্যে ট্রাফিক, বিশ্বাসযোগ্যতা ও ব্র্যান্ড ভ্যালু, ক্লিক থ্রো রেট সিটিআর বেশি, অ্যাড ব্লকার সমস্যা নেই, ব্র্যান্ডিং এবং অথরিটি তৈরি। সংক্ষেপে অ্যাড নয়, অর্গানিক এসইও মানে কম খরচে বেশি ট্রাস্ট আর দীর্ঘমেয়াদী সফলতা। দেখতে দেখতে পারছেন? এটা কি আমি চ্যাট জিপিটিকে শিখাই দিছি নাকি চ্যাট জিপিটি আমাকে শিখাইলো? আনমিট। চ্যাট জিপিটি ChatGPT আমাদেরকে শিখাইলো। কতদিনের ভিতরে আসবে ওর ওয়েবসাইটটা গুগল শপে? আপনি বাইরকে এক কথায় একদম কমপ্লিট ক্লিয়ার কাট করে দেবেন। কি করবেন? আপনি এটাকে মূলত এই যে অ্যাড নয়, সংক্ষেপে অ্যাড নয়, অর্গানিক এসইও মানে কম খরচে, এটা আপনার মনে করেন একটা স্লোগান দিলেন, এটা স্লোগান, এটাকে কপি করে এই স্লোগানটাকে আপনি রাখলেন, ওকে পাঠাই দিলেন যে ডিয়ার এইটা হচ্ছে তোমার জন্য এইটা বেটার, তুমি এটা পড়ো। স্লোগান দিলেন একটা, ক্লায়েন্ট ভাববে যে কি ব্যাপার রে, স্টুডেন্ট তো সেই লেভেল, আপনাকে কাজ দিয়ে দেবে। অনেকগুলো বেশি কম কথাতে আপনাকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে আপনি এসে নিয়ে কাজ পাবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা সকলকে কমপ্লিট করতে হবে। হোমওয়ার্কটা আছে এইটা, আপনি যে কোনো একটা কিওয়ার্ড ফিক্সড করুন, সকলকে বলতেছি যে কোনো একটা কিওয়ার্ড ফিক্সড করুন, যে কোনো একটা ছবি নির্বাচন করুন আপনাদের, যে কোনো একটা ছবি, যে কোনো একটা কিওয়ার্ড নির্বাচন করুন। নির্বাচন করার পর ওটাকে ধরে গুগলে সার্চ করুন। সার্চ করার পরে আপনি কম্পিউটার একটা অ্যানালাইসিস করেন, একটা রিপোর্ট তৈরি করুন, কম্পিউটার অ্যানালাইসিসের একটা রিপোর্ট তৈরি করুন, ক্লাসে দেখাইছিলাম যেভাবে। রিপোর্ট তৈরি করার পর ওইটা আমাকে সকলেই দেখাবেন। পরবর্তী ক্লাসে আমি গিয়ে দেখব কে কম্পিউটার অ্যানালাইসিস করতে পারছেন, কে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন, শর্ট টেল কিওয়ার্ড সম্পর্কে কি হতে পারে। আমি এটার উপর একটা লিখিত একটা পরীক্ষা নিব আপনাদের, লিখিত পরীক্ষা, নট মৌখিক পরীক্ষা নয়। লিখিত পরীক্ষা তো আপনি ইচ্ছা করে 2 নম্বরই করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি দেন, তবু তো দিবেন। বাট এটা ট্রাস্টের লেভেলটা আপনার উপর, যে মস্ট ট্রাস্ট আছে ট্রাস্টের লেভেলটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি 10টা প্রশ্ন লিখবো এর উপরে, যেগুলোর উপরে ক্লাস আছে এর উপর 10টা প্রশ্ন থাকবে। আপনি ডিটেলস আকারে ওটার উত্তর দেবেন। পরবর্তী ক্লাসে আমি রানিং ক্লাসে থাকবো, ওইখান থেকে প্রশ্ন দেবো, ওইখানে উত্তর নিবো আমরা। এইভাবে লিখবেন। আমরা ওই যে গুগল আমরা সেট করে দেবো, নোটপ্যাড সেট করে দেবো, ওর উপরে লিখলে আমরা বুঝতে পারবো। জাস্ট আমি দেখলেই বুঝতে পারবো, দেখি কে কতটুকু লিখতে পারেন। এই প্রশ্নগুলো একজন বায়ার কি কি প্রশ্ন করে আমি সেই প্রশ্নটাই আপনাদের দিব, আপনি বায়ারকে কিভাবে বুঝাবেন সেই তথ্যগুলো আপনার কাছ থেকে নিবো আমি। কেমন হবে? আনমিট। পরবর্তী ক্লাসে সকলকে আনমিট। জি স্যার, সব ভালো এটা হবে কিভাবে স্যার। দিবা ভালো স্যার? হবে, স্যার ভালো হবে। আবার কি হয়ে থাকে এটা স্যার? সম্পর্কে এটা আরো ভালো বলেন হবে স্যার। স্যার। স্যার আমি তো বিজনেস করবো না। সকলেই প্রস্তুতি নিন, এসইও ক্লাসের জন্য সকলে প্রস্তুতি। কি কি বিষয় থাকবে আইডিয়া দিই। ডোমেইন, হোস্টিং, থিম, প্লাগইন, হেডার, ফুটার, বডি, পোস্ট, পেজ, কাস্টমাইজেশন, টাইটেল, এরপর পোস্ট ক্রিয়েশন, ব্লগ পেজ সম্পর্কে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল এসইও, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ডিএ, পিএ, মজলিং, ব্যাকলিং, কম্পিউটার অ্যানালাইসিস থেকে শুরু করে গুগলের ম্যাপ কিভাবে কাজ করে, গুগল অপটিমাইজ কিভাবে কাজ করে, গুগলের টপে কিভাবে থাকা যায়, গুগল টপ পেজেস কি, এইগুলোর উপরে আপনাদের প্রশ্নগুলো থাকবে, এই বিষয়গুলোর উপরে। আশা করি বুঝতে পারছেন। আমি কয়েকটা শব্দ বলছি, প্রশ্ন করলে কয়েক হাজার প্রশ্ন করা যাবে, বাট 10টা প্রশ্ন করব। এই 10টা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। কে কতটুকু লিখতে পারেন দেখি, কে কতটুকু লিখতে পারেন সেই তথ্যগুলো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।